আসসালামু আলাইকুম, আমি মাইনুদ্দিন চিশতি। সো আমি খুবই দুঃখিত, আজকেও ক্লাসটা একটু দেরি শুরু হয়ে গেল। রাস্তায় জ্যামের কারণে আসলে ঠিক টাইম আসা অনেক বেশি কঠিন হয়ে যায়। তোমরা সবাই জানো ঢাকা শহরে আসলে জ্যাম অনেক বেশি থাকে। তো অলরেডি যারা জয়েন করে ফেলছো আমাদেরকে অভিনন্দন। তোমরা বন্ধুদেরকে আরও বেশি মেনশন করে দাও, আমরা ক্লাসটি খুব শীঘ্রই শুরু করে দিব, যেহেতু আজকে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর যারা আমাকে চিনো না, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে মাইনুদ্দিন চিশতি। আমি ট্রিপলিতে পড়তেছি বুয়েটে, এবং আমার কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আচ্ছা, সো অলরেডি আমরা দেখছি অনেকে জয়েন করে ফেলছো। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি প্রমা, আমিরুল, ফরিদা, এরকম আরও অনেকে জয়েন করেছো। তো তোমরা যারা জয়েন করেছো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, কে কোন কলেজ থেকে ক্লাস করছো সেটা আমরা জানতে চাই, কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রমা জিজ্ঞেস করছো। আর রুটসের টি শার্ট পাওয়ার তোমার অনেক শখ। হ্যাঁ, অবশ্যই তুমি পাবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করো, পেয়ে যাবে। আচ্ছা, আর তোমরা যারা অলরেডি ক্লাস করছো, আমি দেখতে পাচ্ছি মোটামুটি 60 জন লাইভে ক্লাস করছো। তোমরা বন্ধুদেরকে মেনশন করে দাও, যাতে বেশি থেকে বেশি বন্ধুরা একসাথে তোমরা ক্লাস করতে পারো। আমি দেখতে পাচ্ছি সালমান সাইফ কিশোরগঞ্জ থেকে বলছো। আচ্ছা, সো এইভাবে তোমরা যে কে কোথা থেকে ক্লাস করতেছো, কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো সেটাও কমেন্ট করে দাও, আমরা জানতে চাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সাতক্ষীরা থেকে প্রিন্স নাইম, ইশরাত জাহান, নিতু ঈশ্বরদী কলেজ থেকে, সাইয়ারা জান্নাত যশোর থেকে, কালীগঞ্জ থেকে আহমেদ শিমুল। আচ্ছা, অনেকেই আছে, ঈশ্বরদী থেকে প্রমাও আছে। আচ্ছা, সো আমি যা বুঝলাম অনেকেই অনেক জায়গা থেকে ক্লাস করছো। ফাহিম নাগেশ্বরী সরকারি কলেজ থেকে, কুড়িগ্রাম। আচ্ছা, তো তোমরা তো তোমরা যারা ক্লাস করছো, আমি চাই তোমরা আরও বেশি মেনশন করো, সবাই যেন লাইভে ক্লাসটা দেখতে পারো। অনেকে হয়তো ভুলে গেছে, যে হয়তো ভাবছে 6:30 ক্লাস, তো কেন লেট হলো, হয়তো ক্লাসটা হবে না। অবশ্যই ক্লাস হবে, কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে যদি লেট হয়ে যায় সেক্ষেত্রে তো আসলে কিছু করার থাকে না। ওকে, আহমেদ শিমুলকে আমি দেখতে পাচ্ছি পুবাইল আদর্শ কলেজ থেকে। আচ্ছা, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন, লাস্ট ক্লাস রিলেটেড বা আজকের ক্লাসের প্রশ্ন কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তো সেটা সরাসরি আমাদেরকে জিজ্ঞেস না করে তোমরা রুট সাইডের গ্রুপে পোস্ট করবে। তাহলে দেখবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ না কেউ হয়তো সলভ দিচ্ছে, বা আমাদের রুট সাইডের থেকেও কোশ্চেন সলভার থাকেন, তারাও তোমাদেরকে সলভ দেওয়ার চেষ্টা করবেন। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ইসরাত জাহান নিতু প্রশ্ন করেছো ক্লাসটা কই হচ্ছে। ক্লাস এই মিশন 40 ডেজের যত ক্লাস সব রুট সাইডের যে গ্রুপ আছে সেখানে হবে, এবং পরবর্তী রেকর্ডেড ক্লাস তোমরা রুট সাইডের গ্রুপেও পাবে, সাথে তোমরা ইউটিউবেও দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, দিনাজপুর থেকে মারুফ হাসান। ওকে, ঠিক আছে, তো আমরা ক্লাসে সরাসরি চলে যাচ্ছি, আমরা আজকে বেশি দেরি করবো না। আচ্ছা, তোমরা দেখো, আজকে আমরা পরিবেশ রসায়নের সেকেন্ড লেকচারে চলে আসছি। আজকে মোটামুটি আমরা পরিবেশ রসায়নটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে কি কি থাকবে? আচ্ছা, এখানে কি কি থাকবে সেটা আমরা একটু আলোচনা করি। মেনলি তোমরা সিওডি, ঠিক আছে, ডিওডি মানে ডিওডি অর্থাৎ হচ্ছে ডিজলভড অক্সিজেন, এর ম্যাথ আমরা দেখব বেসিক সহ, ঠিক আছে? আরও কিছু টপিক আমরা এখানে আলোচনা করব। গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা হবে। গ্যাসের গতিতত্ত্ব বলতে আশা করি তোমরা জানো যে তোমার পিভি কস্ট এনআরটির সাথে তোমার গতির যে সূত্রগুলো থাকে সেই রিলেটেড আমরা ইনফরমেশনগুলো আলোচনা এখানে করব। আচ্ছা, ঠিক আছে, সো আমরা সামনে যাচ্ছি। দেখো, একদম শুরুতেই চলে আসছে হচ্ছে আমাদের গ্যাসের গতিতত্ত্ব। আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখবো, আমরা কেমিস্ট্রিতে খুব বেশি প্রমাণে চলে যাব না। তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে যত ধরনের সূত্র থাকে তার প্রত্যেকটার প্রমাণই তোমরা ফিজিক্সের ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারে শিখবে, ঠিক আছে? সো তোমাদের ফিজিক্সের ইয়ামিন ভাইয়া যখন ক্লাস নেবেন তখন ওই প্রুফগুলো তোমাদের দেখাবেন। আপাতত আমরা এখানে শুধুমাত্র সূত্রের ইমপ্লিমেন্টেশনগুলো কীভাবে করতে হয় সেগুলো দেখবো, কারণ ফিজিক্সে বেশ কিছু তোমাদের পরিচিত সূত্র এখানে থাকবে। আচ্ছা, সো আমি প্রথমে আলোচনা করি আমাদের গ্যাসের গতিতত্ত্বের সমীকরণে প্রথম যে সূত্রটা, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 mNc²। সো অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে এন কি জিনিস আর এম কি জিনিস। সো আমি এখানে এখানে তো লিখাই আছে অলরেডি। দেখো, এম হচ্ছে একটি গ্যাসের অণুর ভর, আর
এন হচ্ছে কতগুলো গ্যাসের অণু তুমি এক্সামে মানে ম্যাথের মধ্যে দিবা সেটা, ঠিক আছে? মানে সহজ কথা হচ্ছে অণুর সংখ্যা। আর সি তো আমরা সবাই জানি মূল গড় বর্গবেগ, ঠিক আছে, রুট মিন স্কোয়ার। সো মূল গড় বর্গবেগ কি জিনিস এটা আমরা আলোচনা করব। আর এটাকে আরেকটা ভিন্ন সূত্রে লেখা যায়, সেটা হচ্ছে 1/3 mn c স্কোয়ার, ঠিক আছে? এই জিনিসটা কি তোমরা এটা আশা করি জানো, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার মোলার ভর। মোলার ভরটা কোনটা? আণবিক ভরকে জাস্ট তুমি যদি গ্রামে প্রকাশ করো সেটাকে মোলার ভর বলা হয়। আর এন হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে? তার মানে তুমি মোল সংখ্যা বা মোলার ভর যদি জানো গ্যাসের, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি খুব ইজিলি PV = 1/3 mn c স্কোয়ার দিয়ে ম্যাথটা করতে পারো। আচ্ছা, আবার আরেকটা সূত্র হচ্ছে 1/3, খেয়াল করো তোমার এম এবং এন কে গুণ করলে কিন্তু ডব্লিউ চলে আসে, ঠিক আছে? সো 1/3 WC স্কোয়ার দিয়েও আমরা খুব ইজিলি ম্যাথ করতে পারি। অর্থাৎ কোনো একটা গ্যাসের যদি স্পেসিফিক ওয়েট দেওয়া থাকে, খুব সহজেই আমরা কিন্তু 1/3 c স্কোয়ার দিয়ে PV এর সাথে রিলেশন তৈরি করতে পারবো। আচ্ছা, সো এখন আমরা এই জিনিসটা তো দেখলাম, এখন আমরা দেখব মূল গড় বর্গবেগ এই জিনিসটা কি। আচ্ছা, তো এই জিনিসটা জানার আগে আমাদের একটু বুঝতে হবে যে রুট মিন স্কোয়ার বলতে কি বোঝায় আসলে। তো রুট মিন স্কোয়ার মানতে বোঝায়, প্রথম হচ্ছে আমাদের যে কোনো একটা গ্যাস যদি চিন্তা করো, আমি একটু বিষয়টা চিত্রের মাধ্যমে বুঝাই। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ছোট পাত্র। আচ্ছা, পাত্রটা এখানে আঁকা যাবে না, আমরা একটা খালি পাত্র পৃষ্ঠায় আঁকতেছি, ঠিক আছে? এখন যেটা লিখবো এটা হচ্ছে তোমাদের ট্যাবে থাকবে না। সো একটা নতুন পেজ অ্যাড করি আমি। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা পাত্র, ঠিক আছে? সো এই পাত্রের মধ্যে যখন অনেকগুলো গ্যাস থাকে, গ্যাসের অণু যখন থাকে, সেই গ্যাসের অণু কিন্তু এক একজনের এক এক দিকে ডিরেকশন থাকে, ঠিক আছে? এক একজনের এক এক দিকে ডিরেকশন থাকে, বিভিন্ন ডিরেকশনে তাদের কিন্তু গতি থাকে। এখন তুমি যদি সিম্পলি এদের অ্যাভারেজ বের করতে চাও, তাহলে কি করবো আমরা? সি বার ইকুয়ালস টু, অবশ্যই নিঃসন্দেহে ধরে নিচ্ছি এটা C1, এটা C2, এটা C3, এইভাবে যদি হিসাব করি তাহলে C1 + C2 এইভাবে কিন্তু আগাবে, ডিভাইডেড বাই n হবে। বাট প্রবলেম হচ্ছে যেহেতু এদের ডিরেকশন ডিফারেন্ট, কিছু কিছু ভ্যালোসিটি হবে এক্স্যাক্টলি সেম এবং অপোজিট, তখন কিন্তু এদেরকে কিন্তু কাটাকাটি করে দিতে হবে। সাপোজ মনে করো তুমি যদি এই দুইটা একটু হিসাব করো, এই দুইটা কিন্তু অলমোস্ট সেম ডিরেকশন, মানে সেম ভ্যালু কিন্তু অপোজিট ডিরেকশন আছে। তার মানে কি এই দুইটা যোগ করলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি কিন্তু এফিশিয়েন্টভাবে প্রত্যেকটা অণু মিলে একটা গড় কোনো বেগ পাচ্ছি না। তো ইন দ্যাট কেস আমাদেরকে যে কাজটা করতে হবে যাতে তোমার কোনোভাবেই এখানে প্লাস মাইনাসের সমস্যাটা না হয়, তাই আমরা এই প্রত্যেকটাকে ভেক্টর চিন্তা করব। আর আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে মডুলাস বের করার প্রসেসটা হচ্ছে, সাপোজ মনে করো C1 হচ্ছে একটা ভেক্টর, C2 হচ্ছে একটা ভেক্টর, C3 হচ্ছে একটা ভেক্টর। তো তাহলে তিনটা ভেক্টরের সামেশন কি হবে এটা আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার, দেন হচ্ছে রুট করে দিলাম, তাই না? তো এইভাবে কিন্তু আমরা ভেক্টর মানে ভেক্টর রাশির কিন্তু সহজেই মান বের করতে পারি। তো সেই ওয়েতে তুমি যখন CRMS ভ্যালু বের করবা, তো সেটা তো আসলে অ্যাভারেজ ভ্যালু, তাই না? টোটাল ভ্যালু না। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, CRMS ভ্যালু হবে এই যে তিনটা বা একাধিক যখন ভ্যালোসিটি থাকে যেগুলো ভেক্টর, তো তাদের যেই টোটাল ভ্যালোসিটিটার যে মান থাকবে সেটার অ্যাভারেজ। অ্যাভারেজ কেন বলতেছি? তার কারণ হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালুটাই লাগবে, আমাদের টোটাল সামেশন তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মানে অর্থাৎ সহজ কথা হচ্ছে সবগুলো অণু যদি একটা অণুর মতো কাজ করতো, তাহলে মোটামুটি সে কীরকম একটা স্পিড দেখাইতো, সেটা হচ্ছে RMS ভ্যালু। তো RMS মানে হচ্ছে স্কোয়ার, দেন মিন, তারপর রুট। অর্থাৎ তুমি প্রথমে যেটা করবা, প্রথম হচ্ছে তুমি স্কোয়ার করে দিবা যতগুলো তোমার ভ্যালোসিটি থাকবে, ঠিক আছে? অ্যান্ড দেন সেটা কি করবে? সেটাকে রুট করে দিবে। রুট করার পর দেন হচ্ছে মানে প্রথম হচ্ছে স্কোয়ার করবা, দেন হচ্ছে গড় বের করবা। গড় হচ্ছে যে কয়টা অণু ছিল টোটাল দিয়ে ভাগ করে দেন রুট করে দিলে তুমি কিন্তু CRMS ভ্যালু পেয়ে যাবে। বাট কথা হচ্ছে সবসময় তোমার প্রতিটি অণুর বেগ দেখানো সম্ভব না, তাই এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করে একটা বিশেষ পদ্ধতিতে আমাদের একটা প্রুফ করে দেখানো হয়েছে যে এর মান হচ্ছে √3RT ডিভাইডেড বাই m এর সমান। এখন এটা কীভাবে আসছে বললাম, এটা ফিজিক্সে প্রুফ করা আছে, তোমরা ফিজিক্সের প্রুফটা দেখলে কিন্তু খুব সহজে বুঝে ফেলবে, ঠিক আছে? এই কথাটা আমি এখানে অলরেডি বলে ফেলছি যে রুট মিন স্কোয়ারের ক্ষেত্রে মূল গড় বর্গের সূত্র হচ্ছে √3RT বাই m।
আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছে যে কোনো প্রবলেম আস করলে কেন সাকিব অ্যান্সার করে, তার কারণ হচ্ছে ওই হচ্ছে মেনলি আমাদের রুট কোশ্চেন সলভারদের মধ্যে একজন, তো স্বাভাবিকভাবে ওই অ্যান্সার করবে। তারপর আমরা যদি আমাদের কোশ্চেন আমাদের সামনে যদি চলে আসে আমরা তো অবশ্যই চেষ্টা করি সলভ করার, বাট ও হচ্ছে ডেডিকেটেডলি কোশ্চেন সলভার, সো সেক্ষেত্রে চেষ্টা করবে সবসময় তোমাদের পাশে থাকতে যে কোনো অ্যান্সার দিতে, বুঝছো? তুমি আহমেদ শিমুল, আশা করি তোমার অ্যান্সারটা পাইছো। আচ্ছা, তো আমরা নেক্সটে চলে যাই। তো এই বিষয়টা আশা করি বুঝছো যে কেন আমরা এক্স্যাক্টলি ভেক্টর ভ্যালুগুলোর স্কোয়ার করে মান নেই, তার কারণ হচ্ছে এইভাবেই সাধারণত ভেক্টরের মডুলাস বের করা যায় পারফেক্ট ওয়েতে। আচ্ছা, এবার আমরা সরাসরি কোশ্চেন চলে যাবো। বলছে 27°C তাপমাত্রা অক্সিজেন গ্যাসের অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ কত সেটা নির্ণয় করো। আচ্ছা, খুব সহজ, CRMS ইকুয়ালস টু √3RT ডিভাইডেড বাই M, তাই না? তাহলে আমরা করে ফেলি 3 ইন্টু, এখন প্রশ্ন হচ্ছে এখানে আর এর ভ্যালুটা কত বসাবো, এম এর ভ্যালুটা কত বসাবো। নিঃসন্দেহে এম হবে কেজিতে আর আর হবে তোমার এসআই এককের যে আর ছিল সেটা। তার মানে এখানে আর এর ভ্যালুটা হবে হচ্ছে 8.314, আর তোমার এম এর ভ্যালুটা যেহেতু বলছে অক্সিজেন গ্যাস, তার মানে হচ্ছে 16 × 10⁻³ কেজি পার মোল। হ্যাঁ, আমাদের গ্রামে রাখা যাবে না, কেজিতে নিতে হবে। আচ্ছা, এখানে 16 হবে না, যেহেতু 2 অণু ছিল, দ্যাট মিনস এখানে 32 হয়ে যাবে, 32। তাহলে আমরা এটা করে ফেলি 8.314 ইন্টু টেম্পারেচার হচ্ছে তোমার 300 কেলভিন, হ্যাঁ, ডিভাইডেড বাই 32 ইন্টু 10⁻³ সরাসরি তুমি কিন্তু মিটার পার সেকেন্ডে আমার স্পিডটা পেয়ে যাবে। আমরা দেখছি কত আসছে, তোমরাও করো করে আমাকে জানো যে তোমাদের কত আসছে। সো আমি যদি ভুল না হই তাহলে অ্যান্সারটা হচ্ছে 483.56 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এভাবে খুব সহজেই কিন্তু তুমি সূত্র ব্যবহার করে তুমি বের করে ফেলতে পারো। হুম 478 আসছে, 478 আসার তো কথা না। আচ্ছা, টি কি কনস্ট্যান্ট না? কখনোই না, এখানে তো কিছু বলে নাই, তাই না? টি কনস্ট্যান্ট বলতে হচ্ছে এখানে তোমার টি কনস্ট্যান্ট জানাটা কোনো প্রয়োজন নাই তো এখানে, তাই না? তোমার টি তো বলে দিছে 27°C, তো সেখানে তুমি জাস্ট 27 ডিগ্রির জন্য কত হয় বলো তো? টি হচ্ছে 27°C, তো এইটা হচ্ছে তোমার 300 কেলভিনের সমান না, কারণ তোমার 273 যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো আশা করি তোমরা বুঝেছো। 483। আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে কত কেলভিন তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস বেগ 293 কেলভিন তাপমাত্রার অ্যামোনিয়া এর আরএমএস বেগের সমান হবে। তো কোশ্চেনটা হচ্ছে CRMS, আচ্ছা এটাকে এভাবে লিখি, আমার CRMS অফ অ্যামোনিয়া, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি আমার CRMS অফ কার্বন ডাইঅক্সাইডের সমান। তো তার মানে আমাদের শর্তে লেখা যায় যে √3RT অফ অ্যামোনিয়া গ্যাস ডিভাইডেড বাই M অফ অ্যামোনিয়া। আবার এই পাশেও সেম জিনিস লেখা যায়, সেটা হচ্ছে 3RT অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই M অফ কার্বন ডাইঅক্সাইড। এখন কথা হচ্ছে তুমি এখানে যে ভর আছে সেটাকে গ্রামে রাখতে পারো, কেজিতেও রাখতে পারো, কারণ বোথ সাইডে তো সেম, তো ইউনিটটা কাটা যাবে, সো তুমি না কনভার্ট করলেও সমস্যা নেই। আমরা উভয় পক্ষের রুটটা উঠাই দিব, 3Rটাও বাদ দিয়ে দিব, তাহলে বিষয়টা এরকম লেখা যায়। আমাদের কোশ্চেনে কি চাইছে বলো তো? কার্বন ডাইঅক্সাইডের জন্য চাইছে না? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের জন্য যদি চায়, এইটা হচ্ছে তোমার 44, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার জন্য বলে দিচ্ছে হচ্ছে 293, আর অ্যামোনিয়া এর হচ্ছে 17। তো ওভারঅল তোমার কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু হবে 293 ডিভাইডেড বাই 17 ইন্টু 44। আমি কিন্তু এটাকে আর গ্রাম থেকে কেজিতে কনভার্ট করি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সো আমাদের অ্যান্সারটা কত আসছে আমরা একটু দেখে ফেলি। 293 ডিভাইডেড বাই 17 ইন্টু 44, অ্যান্সার আসছে হচ্ছে আমাদের 758। এই কোশ্চেনগুলো কিন্তু একদম সহজ, তাই না? একদম খুব সিম্পলি আমাদের ক্যাজুয়ালি কিন্তু সলভ হয়ে যাচ্ছে। 753। আচ্ছা, তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। এখন আমরা একটু সামনে আগাই।
দেখো আমাদের গ্যাসের গতিতত্ত্ব থেকে গতিশক্তির বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এখন এইটা হচ্ছে তোমার গ্যাসের গতিশক্তির সাথে পিবি এর শর্ত, অর্থাৎ আমি বলতে পারি যে গ্যাসের গতিশক্তি ই কে ইকুয়ালস টু 3/2 পিভি, আর পিভি এর ক্ষেত্রে তো আমরা এনআরটি বলতে পারি, দ্যাট মিনস হচ্ছে 3/2 এনআরটি। ঠিক আছে, তো এই সূত্রটা দিয়ে তুমি ইজিলি কিন্তু গতিশক্তি বের করতে পারো। আচ্ছা, আবার অনেকে হচ্ছে এখানে পিভি ইকুয়ালস টু 1/3 এমএনসি স্কোয়ার ইউজ করতে পারে। সো আলটিমেটলি এটাও করা যায় আর কি, হাফ ডব্লিউ সি স্কোয়ার, তাই না, ওই যে হাফ এমবি স্কোয়ারের মতো। সো এটাও তুমি ইউজ করতে পারো, ডিপেন্ড করতেছে তোমার কোন ইনফরমেশনটা দেওয়া আছে, সেখান থেকে তুমি সলভ করে ফেলতে পারো খুব ইজিলি। আচ্ছা, ভেরি গুড। সো তোমরা যারা অ্যান্সার দিচ্ছ তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, ইসরাত জাহান নিতু। আচ্ছা, তো আমরা এবার গতিশক্তি রিলেটেড কি ধরনের ম্যাথ থাকতে পারে সেটা একটু দেখব। হ্যাঁ, তো দেখো এখানে বলেছে যে 301.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 লিটার আয়তনের একটি ফ্লাক্সে 0.01 মোল ফ্লোরিন গ্যাস আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে গ্যাসটির গতিশক্তি কত, কি কি জিনিস ইনফরমেশন দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু আমরা গতিশক্তিটা বের করবো। সো আমরা আগে একটু লিখি কি কি গিভেন। হ্যাঁ, তো গিভেন হচ্ছে টেম্পারেচার 301.8 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাদের প্রথমে কেলভিনে কনভার্ট করে ফেলতে হবে। বিষয়টা হচ্ছে এখন আমরা যে পার্টটুকু পড়তেছি এটা কিন্তু বেশ সহজ, তুমি সিম্পলি জাস্ট যদি সূত্র ইমপ্লিমেন্ট করা বুঝে ফেলো অনেক ইজিলি সলভ করে ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা, এন্ড দেন ভলিউম কত বলেছে বলো তো, 5 লিটার। তুমি চাইলে এটাকে মিটার কিভাবে কনভার্ট করতে পারো, সেটা হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর বলেছে যে মোল সংখ্যা হচ্ছে 0.01, ফ্লোরিন গ্যাস বলেছে না। সো ফ্লোরিন গ্যাসের ক্ষেত্রে আমরা জানি 17 × 3, ঠিক আছে, মানে ফ্লোরিন তো মেনলি 9, তাই না। আচ্ছা, 17 না, এটা 19 হবে। which is 38 গ্রাম পার মোল। আচ্ছা, ভালো কথা। এবার প্রশ্নে কি বলছে দেখো, গড় গতিশক্তি বলছে। আচ্ছা, গড় গতিশক্তি এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। গড় গতিশক্তি মানে হচ্ছে তোমার একটি অণুর জন্য গতিশক্তি কত। ঠিক আছে, তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। দেখো, গতিশক্তির সূত্র হচ্ছে ই কে ইকুয়ালস টু 3/2 এনআরটি। আচ্ছা, আর গড় গতিশক্তি হচ্ছে ই কে বার, এটা হচ্ছে 3/2 এন আর ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো ইন্টু টি। তুমি এটা চাইলে মনে রাখতে পারো, অথবা সরাসরি হচ্ছে তুমি বোলসম্যান কনস্ট্যান্ট দিয়ে করতে পারো, সেটা হচ্ছে এন কে টি। ঠিক আছে, এখন অনেকে বলবো যে ভাই বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত। সো এটা মনে রাখতে পারো তোমরা, বা সরাসরি তোমার 8.314কে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিলেও কিন্তু অ্যান্সারটা চলে আসবে 1.38 ইন্টু। আচ্ছা, আমি নিজেই মনে হয় ভুলে গেছি, নিজে করে দেখতেছি, সমস্যা নেই। তুমি এটা মুখস্থ রাখতে পারো অথবা সরাসরি ইউজ করলে সমস্যা নেই। জুল পার মোল পার কেলভিন। এটা এখন কিন্তু আর মোল থাকবে না, হ্যাঁ, এটা মলিকিউল হয়ে যাবে। আগে ছিল জুল পার মোল, এবার হয়ে যাবে জুল পার মলিকিউল। জুল পার মলিকিউল পার কেলভিন। আচ্ছা, সো এখন তুমি জাস্ট সিম্পলি এখানে অ্যান্সারটা বসাও। আমাদের কিন্তু সব ইনফরমেশন দেওয়া আছে, আমি জাস্ট এখানে সিম্পলি ইউজ করবো। আর হচ্ছে 3/2 ইন্টু, এখানে দেখো তো টেম্পারেচার বলা আছে কিনা, হ্যাঁ আছে। তো মোল হচ্ছে 0.01, 1.38 ইন্টু 10⁻⁻23। কেমিস্ট্রিতে তুমি আসলে এক্সট্রা ইনফরমেশন দিবে তোমাকে, যাতে তুমি কনফিউজ হও। সো ঠিক আছে, যেটা লাগতেছে সেটা ইউজ করবো, বাকিগুলো মানে তাকানোরও দরকার নেই। আচ্ছা, সিম্পলি এখন তুমি এটা ক্যালকুলেট করলেই তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে। আমি দেখছি কত আসছে।
এটা কিন্তু জুলে আসছে। হ্যাঁ, তুমি চাইলে এটাকে ইলেকট্রোভোল্টে কনভার্ট করতে পারো। ইলেকট্রোভোল্ট আসলে কঠিন কিছু না, তোমার সিম্পলি জাস্ট এটাকে কী করতে হবে, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিতে হবে। ইলেকট্রনের চার্জ করতে আমরা জানি 1.6 × 10⁻⁹ ঠিক আছে, ওটা দিয়ে ভাগ করে দিলেও কিন্তু অ্যান্সারটা চলে আসবে। সো আমি ইলেকট্রোভোল্টেই কনভার্ট করছি। তো ইলেকট্রোভোল্ট হচ্ছে 0.74 মিলি ইলেকট্রোভোল্ট। হ্যাঁ, তো এটা কীভাবে মনে রাখবা, 1 ইলেকট্রোভোল্ট ইকুয়ালস টু 1.6 × 10⁻⁹ জুল। তো সিম্পলি তুমি জাস্ট হচ্ছে এটা দিয়ে যদি ভাগ করে দাও তখন একটা ইলেকট্রোভোল্ট আসবে, দেন এটাকে আমরা মিলিতে কনভার্ট করব। আচ্ছা, ইসরাত বলছো আরেকবার বুঝাতে, তুমি কোন জিনিসটা বুঝো নাই, আমাকে যে জিনিসটা তোমরা বুঝবা না কমেন্টে আরেকবার বুঝান। এই কথাটা বলার সাথে সাথে কোন জিনিসটা বুঝতে চাচ্ছ এটা একটু বলবো আমাকে, কারণ অনেক সময় যেটা হয় আমি হয়তো একটু কমেন্টটা দেরিতে দেখতেছি, এখন বুঝতে পারবো না তুমি কি বুঝো নাই। সো যেটা বুঝো নাই সেটা একটু কমেন্টে বলে দিবা যে এই টপিকটা আরেকবার বুঝান, এটা আমার জন্য একটু সহজ হয়। ঠিক আছে, আচ্ছা। সো তুমি অলরেডি লিখে ফেলো যে বলছো, আমি নেক্সট কোশ্চেন আপাতত যাচ্ছি। আচ্ছা, দেখো এখানে কি বলছে যে 17°C তাপমাত্রায় 99 কিলো প্যাসকেল চাপে 400 ml। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি বুঝলাম একটু দেখবো। আচ্ছা শোনো, এই কোশ্চেনটা কিন্তু আমাদের লাস্ট ক্লাসের কোশ্চেন। তো এটা আমি জাস্ট একটু আলোচনা করি, যেহেতু কোশ্চেনটা এখানে আসছে, সলভটা তোমরাই করবা আর কি। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি বলেছে, বলেছে যে 450 ml অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। ঠিক আছে, তো এই যে 450 ml অক্সিজেন গ্যাস, এইটা কিন্তু কোনো সমস্যা না, কিন্তু পরবর্তী যখন বলেছে যে সংগৃহীত গ্যাসটি শুষ্ক অবস্থায় আয়তন হচ্ছে 442.76 ml। তো এখন কোশ্চেনটা হচ্ছে 17°C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত। এখন খেয়াল করো, আমাদের কিন্তু চাপ চেয়েছে, তাই না? তো এখানে যখন পানির উপর গ্যাসটা রাখা হয় তো আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই চাপ কিন্তু পানির উপরও চাপ দিবে, গ্যাসের উপরও চাপ দিবে। সো আমরা তো আসলে পানির উপর যে চাপটা থাকবে সেই চাপটা কিন্তু আইডিয়াল গ্যাসের যে ল পিভিকোস্যানিটি সেটা মেনে চলবে না। সো আমাদের চাপটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ মানে জলীয় বাষ্পের উপর যে চাপটা ছিল সেই চাপটা আমরা বাদ দিয়ে হিসাব করব। তাহলে কিভাবে করা যায়? আচ্ছা দেখো, আগে আমরা একটু আলোচনা করি SATP এটা মানে কি। এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তার মানে হচ্ছে তোমার টেম্পারেচার হবে 25°C হুইচ ইজ 298 কেলভিন, প্রেশার হচ্ছে 1 atm বা কখনো কখনো 100 কিলো প্যাসকেলও লেখা থাকে বিভিন্ন বইয়ে, 10132.5 প্যাসকেল। আচ্ছা, আর এটা তো T2 তাই না, এটা তো T2, এটা হচ্ছে তোমার P2। আর T1 কত? T1 হচ্ছে তোমার 17°C। এটাকে যদি তুমি কেলভিনে কনভার্ট করো তাহলে আসবে 290 কেলভিন। আচ্ছা ফাইন। এবং প্যাসকেল প্রেশারটা হচ্ছে, খেয়াল করো, প্রেশার P1 কিন্তু কমপ্লিট 99 কিলো প্যাসকেল হবে না, কারণ এই 99 কিলো প্যাসকেল কিন্তু তোমার 450 ml অক্সিজেনের উপরও প্রেশার ক্রিয়েট করেছে, পানির উপরও প্রেশার ক্রিয়েট করেছে। তো আমরা পুরোটা না নিয়ে পানির উপর যতটুকু প্রেশার ক্রিয়েট হয়েছিল সেটা বাদ দিয়ে দেবো, এবং ওইটি আমাদের বার করতে বলছে যে জলীয় বাষ্পের চাপ। তো আমরা একটু এখানে লিখে রাখি, ধরি জলীয় বাষ্পের উপর কার্যকর চাপ ইকুয়ালস টু এক্স। এক্স ধরে নিচ্ছে, আমাদের আসলে এক্স ধরে নেওয়া সলভ করাটা ইজিয়ার আর কি। আচ্ছা, ইসরাত জিজ্ঞেস করেছো R/NA কেন। আমরা বোলসম্যান কনস্ট্যান্ট সম্পর্কে একটু আইডিয়া দিই। তুমি যখন অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করবে তখন কোনো একটা পরমাণুর গতিশক্তিটা তুমি পাবে। ঠিক আছে, দেখো আমরা যেখানে সলভ করেছিলাম এই আর, কিন্তু আর এর এককটা কি দেখো, আর এর এককটা কিন্তু তোমার জুল পার মোল, হ্যাঁ, কেলভিন। তার মানে হচ্ছে প্রতি মোলে কত শক্তি সেটা তুমি আর থেকে পাচ্ছ, কিন্তু আমাদের কিন্তু বলেছে গড় গতিশক্তি, তার মানে মোলে চাই নাই, আমাদের হচ্ছে প্রতি অণুতে চাইছে। তো অণুতের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, আমরা জানি 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাই তুমি কি করবা, একটি অণুর ক্ষেত্রে শক্তিটা কত হবে জাস্ট সিম্পলি অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করবা, ঐচ্ছিক নিয়মের যে প্রসেসটা। সো ওই ক্ষেত্রে আমাদের কষ্ট করে R/N মনে না রাখে তুমি বোলসম্যান কনস্ট্যান্টটাও মনে রাখতে পারো আর কি। অর্থাৎ বোলসম্যান কনস্ট্যান্ট দিয়ে তুমি সরাসরি একটি পরমাণু বা অণু
অণুর শক্তি বের করতে পারো, যে জুল পার মলিকিউল পার কেলভিন। সো দেন তুমি সিম্পলি এই কে বসাই দিলেই তুমি কিন্তু গড় গতিশক্তি যেটা বা একটি অণুর গতিশক্তিটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গড় গতিশক্তি। গড় গতিশক্তি বলতে পারো অথবা একটি অণুর গতিশক্তি। আশা করি তুমি বুঝেছো যে প্রশ্নটা করেছিলে ইসরাত জাহান। আচ্ছা, সো আমরা এবার একটু সামনে আগাই। তো খেয়াল করো, আমি যেটা বলছিলাম যে ধরতেছি আমরা জলীয় বাষ্পের কার্যকর চাপ হচ্ছে এক্স, তার মানে P1 কত হবে বলো তো? P1টা হবে তোমার 99, আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, কিলো প্যাসকেলে লিখে রাখি, তাই না? তো 99 মাইনাস এক্স কিলো প্যাসকেল। এইবার এখন দেখো তো পিটি এখন ভলিউম কিন্তু বলে দিছে, তাই না? ভলিউম এইটা হচ্ছে তোমার V2, এটা হচ্ছে V1। হ্যাঁ, তো তার মানে আমাদের কিন্তু V1 এর ভ্যালু হচ্ছে 450 ml আর V2 হচ্ছে, এখন অনেকে প্রশ্ন থাকতে পারে সেকেন্ড কেজি যেই mlটা দেওয়া ছিল এটা কি শুধু অক্সিজেন নাকি পানি সহ? এখানে কিন্তু বলে দিছে, খেয়াল করবা, শুষ্ক মানে এখানে পানি নাই, তার মানে এই যে প্রেশারটা কোথায়, এই যে 1 atm, এটা শুধুমাত্র অক্সিজেনের উপর কার্যকর। তাহলে আমরা খুব সুন্দর করে এখন লিখবো, আমাদের বের করতে হচ্ছে যেহেতু এটা, তাহলে আমরা লিখবো P1 V1 T1। এটা হচ্ছে সমন্বিত সূত্র যে আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম সেটা দিয়ে। হ্যাঁ, এই ম্যাথটা সম্ভবত কালকে বাদ পড়ে গেছিল, তাই এখানে ইনক্লুড করা হয়েছে। তো প্রেশারটা হচ্ছে তোমার 99 মাইনাস এক্স ডিভাইডেড বাই টেম্পারেচারটা ছিল T1 কত, 298। আচ্ছা, এখানে V1টা আমাদের ইনক্লুড করতে হবে, V1 হচ্ছে 450। আচ্ছা, P2 কত? P2 আমরা দেখতে পাচ্ছি 101.325। ঠিক আছে, বোথ সাইডে কিলো প্যাসকেল, তো তাই হচ্ছে আমরা আর এখানে কাটাকাটি নিয়ে কোনো প্রবলেম হবে না। 442.76 ml। আচ্ছা, সো ml কাটা যাচ্ছে, কিলো প্যাসকেল কাটা যাচ্ছে, সো এটা নিয়ে আর কোনো প্রবলেম আশা করি হবে না। সো আমরা এটা সলভ করে ফেলতেছি। হ্যাঁ, এক্সিকলস টু আসছে হচ্ছে আমাদের 198 কিলো প্যাসকেল। তো চাইলে তোমরা এটাকে এটিএমে কনভার্ট করতে পারো, এটা তোমাদের নিজেদের ইচ্ছা। আশা করি তোমাদের অ্যান্সারটা তোমরা পেয়ে গেছো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, যদি তোমাদের কারো লেখা বাকি থাকে লিখতে পারো, বা যদি বোঝা হয়ে থাকে লিখতে যদি সময় লাগবে মনে হয় স্কিপ করো, পিডিএফটা কিন্তু তোমরা সাথে সাথে পেয়ে যাবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। আচ্ছা, তোমাদের কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখো কি বলেছে, জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের একটি বিক্রিয়া, যেখানে এই কোশ্চেনটা বলছে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের লাস্ট টপিকের, সো এটা আমি আর আলোচনা করবো না, এটা হচ্ছে তোমাদের হোম প্র্যাকটিস। ঠিক আছে, ডু ইট ইয়োরসেলফ। এটা যদি সলভ করতে কারো সমস্যা হয় অবশ্যই গ্রুপে পোস্ট করবে। আচ্ছা, নেক্সটে চলে আসি, আমাদের হচ্ছে অ্যাসিড ক্ষার তত্ত্ব। সো প্রথমেই আমাদের অ্যাসিড ক্ষার সম্পর্কে আমরা ক্লাস 9-10 থেকে একটা পড়ে আসছি, সেটা হচ্ছে জলীয় দ্রবণ যদি কেউ হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে আমরা অ্যাসিড বলি, আর যদি কেউ হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সাইডও বলে অনেকে, এই আয়নটা দেয় তখন আমরা ক্ষার বলে থাকি। অবশ্যই শর্তটা ছিল জলীয় দ্রবণ হতে হবে। আচ্ছা, তো এইটা আসলে মেইনলি ছিল আর্হেনিয়াসের কনসেপ্ট। তো এই কনসেপ্টটা আমরা একটু এখানে আলোচনা করব।
দেখো এখানে যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ প্রদান করবে তাদেরকে আর্হেনিয়াস মতে অ্যাসিড বলা হয়, আর যারা OH- আয়ন দান করে তাদেরকে আমরা বলে থাকি ক্ষার। এক্সাম্পল হিসেবে খুব সহজেই বলে দিচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ আয়ন দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড OH আয়ন দিচ্ছে। বাট প্রবলেম ছিল যে এইটা দিয়ে সকল যৌগকে অ্যাসিড বা ক্ষার বলা যাচ্ছিল না, বা সকল যৌগকে এক্সপ্লেন করা যাচ্ছিল না যে তারা কি আদৌ ক্ষার কিনা। কিন্তু কিছু কিছু যৌগ ছিল যারা ক্ষারের প্রশমন বিক্রিয়া দেখাচ্ছিল, কিন্তু এই শর্তটা মানতে পারতেছিল না। তাহলে এইবার হচ্ছে আমাদেরকে বিষয়টা একটু পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখানে আর্হেনিয়াস মতবাদের কিছু বৈশিষ্ট্য বলা আছে, যে বৈশিষ্ট্যগুলো তোমার কাজে লাগবে, কিন্তু আমি এটা আসলে এক্সপ্লেন করার প্রয়োজন মনে করতেছি না আর কি। এখানে কিছু জিনিস ধ্রুবক সম্পর্কে ধারণা পাওয়া যায়, এটা তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারো পিডিএফটা যখন পাবে। ঠিক আছে, আমি একটু নেক্সটে চলে আসি। এবার হচ্ছে এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য ব্রনস্টেড লাউরি একটা নতুন মতবাদ দিয়েছেন। সেটাতে আমাদের হচ্ছে এবার জলীয় দ্রবণ হতে হবে, এই কোনো কম্পালসারি বিষয় ছিল না। ঠিক আছে, জলীয় দ্রবণ হবে না। এখানে জাস্ট একটা কথা বলে দিছে, যে সকল রাসায়নিক সত্তা, হ্যাঁ এখানে খেয়াল করো, আগের বার কিন্তু বলেছিল জলীয় দ্রবণ, ঠিক না? এখানে কিন্তু জলীয় দ্রবণটা মাস্ট ছিল, জলীয় দ্রবণটা ছিল মাস্ট। বাট এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে জলীয় দ্রবণ হতে হবে, জাস্ট বলেছে যে সকল রাসায়নিক সত্তা বিক্রিয়ায় H+ বা H+ কে অনেকে প্রোটন বলা হয়। ঠিক আছে, তো বিক্রিয়ায় যদি প্রোটন দান করে তখনই আমরা এটাকে খুব সিম্পলি বলে দিতে পারবো অ্যাসিড। ঠিক আছে, অর্থাৎ যে প্রোটন দান করবে সে হচ্ছে অ্যাসিড। আর একই কথা বলেছে, রাসায়নিক সত্তা যদি H+ আয়ন গ্রহণ করে তখন আমরা এটাকে বলবো ক্ষার। সেম বিষয় আগেরটার মধ্যে কিন্তু খেয়াল করো, আগের জাস্ট হচ্ছে ছিল জলীয় দ্রবণ এবং প্রোটন দান করতেছে, আর একজন হাইড্রোক্সিল আয়ন গ্রহণ মানে দান করতেছে, দুজনেই দান করতেছিল। আর এসে এটা কি করছে, একটু চেঞ্জ করে একজন প্রোটন দান করতেছে আর একজন প্রোটন গ্রহণ করতেছে। সো এক্সাম্পল হিসেবে যদি আমরা একটু দেখি, আচ্ছা এখানে দেখো এই যে সালফিউরিক অ্যাসিড, যে সে কি করলো, নিজেকে ক্লোরাইড আয়নে তৈরি করে ফেললো না? তাহলে সে কি করতেছে, সে ক্লোরাইড আয়ন দান তৈরি করার সাথে সাথে সে কিন্তু H+টা দান করে দিছে। কোথায় দান করছে বলো তো? এই যে ওকে দান করে দিছে না? তো এখানে আমরা খুব সিম্পলি বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে, মানে হাইড্রোক্লোরিক হচ্ছে অ্যাসিড, আর এই প্রোটনটা যেহেতু অ্যামোনিয়া গ্রহণ করে ফেলছে, ইন দ্যাট কেস অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। আচ্ছা, এখন এই যে পাশে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি হলো, তাদেরও একটা নাম আছে। ক্লোরাইড হচ্ছে তোমার, দেখো এটা কিন্তু অ্যাসিড ছিল, তাহলে এটা হচ্ছে তোমার অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, কারণ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যেহেতু অ্যাসিডটা সরে গেছে, তার মানে তোমার H+টা সরে গেছে, তার মানে অ্যাসিডের কোনো বৈশিষ্ট্য এখানে নাই। দ্যাট মিনস এটা ক্ষারিত হওয়া উচিত। আবার সেই ওয়েতে যেহেতু সে H+টা সে গ্রহণ করে ফেলছে, গ্রহণ করার পরে এই অ্যামোনিয়াম আয়নটা হয়ে যাবে তোমার অনুবন্ধী অ্যাসিড। সেই অনুবন্ধী অ্যাসিড বা ক্ষার থেকে MCQ আসে, সেটা কীভাবে মনে রাখবে সেটা আমি দেখাচ্ছি। বাট আপাতত আশা করি বুঝেছো যে অ্যাসিড থেকে যেই আমরা উৎপাদ পাই সেটা হয় অনুবন্ধী ক্ষার, আর ক্ষার থেকে যে উৎপাদ পাই সেটাকে বলা হয় অনুবন্ধী অ্যাসিড। আচ্ছা দেখো, এখানে অলরেডি বলে দিছে অনুবন্ধী অম্ল কি জিনিস। কোনো রাসায়নিক বিক্রিয়ায় H+ গ্রহণ করার পর যে উৎপন্ন সত্তা সেটাকে বলা হয় অনুবন্ধী অম্ল। এটা কিভাবে মনে রাখতে পারো শর্টকাট হিসেবে, মনে করো X হচ্ছে একটা যৌগ, এটার সাথে তুমি যদি H+ যোগ করো তাহলে তুমি পাবে কনজুগেট অ্যাসিড। এই সূত্রটা মনে রাখলে হবে, এত মানে সংজ্ঞা বোঝার দরকার নেই। যেমন তোমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি প্রশ্নটা দেখাচ্ছি, বললো যে HPO4 2- এর অনুবন্ধী ক্ষার, সরি ক্ষার না, আমরা তো অ্যাসিড করতেছিলাম তাই না, অনুবন্ধী অ্যাসিড কোনটি? হ্যাঁ, তো অনুবন্ধী অ্যাসিড কোনটি যেহেতু প্রশ্ন করেছে, তো আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে তুমি H+ যোগ করবো, এটার সাথে যোগ করলে যা আসবে সেটা হবে অনুবন্ধী অ্যাসিড। তাহলে আমরা সেটাই করি, HPO4 2- প্লাস H+। খেয়াল করো 2- আর H+, তাহলে কাটাকাটি করলে কি আসবে? শুধু 1- আসবে না? তাহলে বিষয়টা এরকম হবে, H2PO4-, এইটাই হচ্ছে তোমার কনজুগেট অ্যাসিড। তো আশা করি তোমরা বুঝেছো কিভাবে এই X+, H+, মানে X+ এর সাথে H+ এই জিনিসটা মনে রেখে কনজুগেট অ্যাসিড বেসটা মনে রাখা যায়। আচ্ছা, পানি কি ক্ষার কিনা? না, পানি কখনোই ক্ষার না। পানিতে প্রশম দ্রবণ, সেটা কিন্তু আমি আগেও তোমাদের প্রমাণ করে দেখিয়েছি যে পানির pH হচ্ছে 7। তবে পানির ভিতরে সাধারণত মানে ডিস্টিল ওয়াটার বাদে সব পানি একটু অম্লীয় হয়, যদি সেটা অ্যাসিড বৃষ্টি হয় বা এই ধরনের কিছু থাকে।
আবার ক্ষারীয় হতে পারে। হ্যাঁ, আমরা প্রসম পানি কখনোই আসলে দেখি না, একটু 7 থেকে একটু আগে পিছিয়ে থাকে। সো তুমি যে প্রশ্ন করেছো সাজ্জাদ, ডিস্টিল ওয়াটার বা একদম বিশুদ্ধ পানি অবশ্যই প্রসম হবে, কিন্তু আমরা সাধারণ যে পানি খাই সেটা কিন্তু প্রসম নয়, সেটা কিছুটা অ্যাসিডিক বা কিছুটা ক্ষারীয় হতে পারে, খুবই সামান্য, যেটা শরীরের জন্য কখনো ক্ষতি করে না। আচ্ছা সেম ওয়েতে আমরা যদি অনুবন্ধী ক্ষার বের করতে চাই, সো অনুবন্ধী ক্ষারের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে x মাইনাস এইচ প্লাস, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কনজুগেট বেস। আচ্ছা, সো কনজুগেট বেস, তার মানে এখন আমি যদি প্রশ্ন করি এই সেম উৎপাদে মানে সরি এই সেম যেই যৌগটা ছিল বা কার্যকরীমূলক ছিল সেটার উপরে আমি প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেন ফসফেট এর কনজুগেট বেস কি? আচ্ছা, সো কনজুগেট বেসের ক্ষেত্রে সূত্র কি ছিল? মাইনাস করতে হবে, তাই না? তাহলে আমরা সেটাই করি, HPO4 2 মাইনাস H প্লাস। খেয়াল করো আগের বার কিন্তু আমরা প্লাস করেছিলাম, এবার মাইনাস করেছি। তো 2 মাইনাসের সাথে তুমি যদি 1 মাইনাস করে দাও তাহলে কি আসবে? 3 মাইনাস আসা উচিত না? আচ্ছা, তো তাহলে এবং হাইড্রোজেন একটা কমে যাচ্ছে, দ্যাট মিনস তোমার PO4 3 মাইনাস, এইটা হচ্ছে তোমার কনজুগেট বেস। আশা করি তোমরা বুঝেছো কিভাবে জাস্ট সিম্পল একটা সূত্র মনে রেখে কনজুগেট অ্যাসিড বেস বের করা যায়। আচ্ছা, অনুবন্ধী ব্যাপারটা আমি একটু বলি। বিষয়টা হচ্ছে তুমি যখন অ্যাসিড থেকে একটি প্রোটন সরিয়ে ফেলবে তাহলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার অনুবন্ধী ক্ষার, ঠিক না? অ্যাসিড থেকে যেতে পাচ্ছ, আর ক্ষার থেকে যখন ক্ষারে যখন একটি প্রোটন যুক্ত করবে, তাই যেহেতু সেখানে প্রোটন যুক্ত হয়েছে তাই সেটা হয়ে যাবে এখন অনুবন্ধী অ্যাসিড। আশা করি বিষয়টা তুমি বুঝেছো। প্রশ্নটা কাটছিল সাজ্জাদ হোসেন। আর এই জিনিসটা বুঝলেও তুমি মানে এই সূত্রটা দেখলেও তুমি বুঝতে পারবে। আমি সূত্রটা আলাদা করে আলাদা একটা পেজে লিখে দিচ্ছি যাতে তোমরা পরবর্তীতে জিনিসটা ধরতে পারো ভালোভাবে। ঠিক আছে, অনুবন্ধী ট্রিক্স, এটা আমরা সংজ্ঞা থেকে ট্রিকটা বের করেছি, সো কোনো সমস্যা নাই। দেখো আমরা প্রথমে লিখব যে এক্স এর সাথে তুমি যদি এইচ প্লাস যোগ করো তাহলে তুমি পাবে হচ্ছে কনজুগেট অ্যাসিড। আচ্ছা, এক্স হচ্ছে যে কোনো একটা মৌল হতে মানে যে কোনো একটা যৌগ হতে পারে, কার্যকরী মূলক হতে পারে, ডিপেন্ড করতেছে তুমি কি ধরনের প্রশ্ন দিচ্ছ। এবার এক্স থেকে তুমি যদি একটা প্রোটন বিয়োগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে কনজুগেট বেস। ঠিক আছে, তো আমি এক্সাম্পল সহ একটা জিনিস দেখাই দিই তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। সাপোজ তোমাকে দেওয়া হলো হাইড্রোজেন ফসফেট, ঠিক আছে? হাইড্রোজেন ফসফেট থেকে তুমি যদি একটি প্রোটন বাদ দাও তাহলে দেখো কি আসছে, ফসফেট আসছে না? তো এইটা কিন্তু তোমার হাইড্রোজেন ফসফেটের জন্য কনজুগেট বেস, কারণ তুমি প্রোটন বাদ দিচ্ছ। আবার যদি এমন হয় যেমন মনে করো অ্যামোনিয়া, হ্যাঁ, এটার সাথে তুমি H প্লাস যোগ করে ফেলছো, তাহলে যেহেতু শর্ত অনুসারে আমরা জানি H প্লাস যোগ করলে কনজুগেট অ্যাসিড পাওয়া যায়, তাহলে অ্যান্সারটা হচ্ছে NH4 প্লাস। এইটা হয়ে যাচ্ছে এখন কনজুগেট অ্যাসিড। আশা করি তোমরা এই শর্টকাট ট্রিকটা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা প্রশ্ন করতে পারো। আচ্ছা, এই আমি বলি যাদের হচ্ছে স্টিল বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা সিম্পলি সূত্রটা মুখস্থ করে ফেলো, জাস্ট পরীক্ষা আসলে অ্যাপ্লাই করবা তাহলেই হচ্ছে। এটা বোঝাটা খুব জরুরি না, তুমি অ্যাপ্লাই করতে পারবা জরুরি। ঠিক আছে, সূত্রটা কি কি আমি বলে দিচ্ছি। দাঁড়াও, ও এটা আমাদের পুরোটাই করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তো এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এক্স প্লাস, আমি তো কালো কালার করে দিয়েছি যে দুইটা, এই দুটো হচ্ছে মেইনলি সূত্র। ঠিক আছে, একটু আলাদা বর্ডার করে দেই। এই দুইটা সূত্র আমরা মনে রাখবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো এটা একটু গ্রুপে আলাদাভাবে পোস্ট করতে, যাতে যারা জানো এবং যারা জানো না সবাই যাতে শেয়ার করতে পারো নিজেদের থটস। আচ্ছা, নেক্সট কুইজ। আমাদের ক্ষার যুগল সম্পর্কে এখানে খুব অনেক কিছু বলা হয়ে গেছে আর কি। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই জিনিসটা আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদে উভধর্মিতা। ঠিক আছে, পানির যে উভধর্মিতা না সেটা আমরা একটু দেখবো। খেয়াল করো, তো পানি যে উভধর্মী যৌগ সেটা কিন্তু ব্রনস্টেড লাউরি প্রুফ করে দিয়ে গেছেন। কিভাবে? খেয়াল করো, এই যে পানি, সে
পানি সে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে OH মাইনাস, তার মানে এখানে সে কি করতেছে, প্রোটন দান করে দিচ্ছে, তার মানে সেখানে অ্যাসিড। আবার এই সেম পানি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে কিন্তু এবার প্রোটন নিচ্ছে, নিয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতেছে, তার মানে এই জায়গায় সে ক্ষার হিসেবে কাজ করতেছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় দেখাও একটি পানি উভধর্মী যৌগ, তখন আর হিজিবিজি পিএইচ এর ব্যাখ্যা না দিয়ে সুন্দর করে দুটো বিক্রিয়া দেখাবা, ভালো মার্কস পাবা। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। প্রশ্ন কি হতে পারে, দেখাও পানি উভধর্মী। হ্যাঁ, তো তখন তুমি অবশ্যই এই ব্রনস্টেড লাউরির এই দুটো বিক্রিয়া দেখাবে, দেন কিছু কথা বললে কিন্তু তুমি ভালো মার্কস পাবে। সবাই পিএইচ দিয়ে এক্সপ্লেন করে। আচ্ছা, তো এখানে অনুবন্ধী ক্ষার যৌগ এই কথাগুলো বলছে, সেটা মানে কঠিন কিছু না, আমি একটু দেখাই দিয়ে খেয়াল করো। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজে কি আছে, অ্যাসিড না? তো তার থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কনজুগেট বেস। ঠিক আছে, যেহেতু অ্যাসিড থেকে আসছে দ্যাটস সে বেস হবে অবশ্যই, কারণ অ্যাসিডের অংশ তো সে হারাই ফেলছে, তাই না? এই জন্য সে অবশ্যই বেস হবে, কনজুগেট বেস। আবার যে বাইকার্বনেট আয়ন থেকে আসছে সে নিঃসন্দেহে কনজুগেট অ্যাসিড হবে, কারণ বাইকার্বনেট তো এখানে হচ্ছে ক্ষার। আশা করি তোমরা এই যুগল বিষয়টাও বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা হচ্ছে লুইস খার মতবাদে। তো লুইস যেটা করেছেন সেটা হচ্ছে, বা লুইস গঠন যেটা, সেখানে সে এক্সপ্লেন করেছে যে আমরা প্রোটন দান প্রোটন গ্রহণ বিষয় নিয়ে আমরা যাবো না, আমরা সরাসরি ইলেকট্রন নিয়ে চিন্তা করবো। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে কোনো একটা যৌগ যখন ইলেকট্রন দান করে সে অ্যাসিড, আর যখন ইলেকট্রন গ্রহণ করে সে ক্ষার। মানে বিষয়টা জাস্ট প্রোটনের অপোজিট, প্রোটন দান করা আর ইলেকট্রন গ্রহণ করা কিন্তু একই কথা, তাই না? সো এই কথাটাই এখানে বলেছে যে যে সকল রাসায়নিক সত্তা অপর কোনো রাসায়নিক উপাদান থেকে ইলেকট্রন জোর গ্রহণ করবে, ঠিক আছে, ইলেকট্রন জোর গ্রহণ করবে, তো সেটা কি বলা হবে তোমার হচ্ছে অ্যাসিড। সো এই বিষয়টাকে আমি শর্টে এখানে লিখে দিই, সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণকারী হচ্ছে অ্যাসিড, আর ইলেকট্রন বর্জনকারী বা তুমি আসলে দানকারীও বলতে পারো, বর্জন শুনলে বিষয়টা ভালো শোনা যায় না আর কি, তো এদেরকে বলা হবে ক্ষার। আচ্ছা, সিম্পলি এখন তুমি যদি এই বিক্রিয়াটা দেখো, এই যে অ্যামোনিয়ার উপর যে একটা সন্নিবেশ, অ্যামোনিয়ার উপর যেই তোমার একটি মুক্তজোর ইলেকট্রন আছে সেটা কিন্তু খুব সহজেই সে বোরনকে দান করতে পারবে। তো যেহেতু অ্যামোনিয়া ইলেকট্রন দান করতেছে, আমরা দেখতে পারি ইলেকট্রন দানকারী হচ্ছে ক্ষার, আর বোরন ট্রাইফ্লোরাইড যেহেতু ইলেকট্রনটা গ্রহণ করতেছে তাই এখানে বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে অ্যাসিড। তার মানে অ্যাকর্ডিং টু লুইস একটা যৌগের মধ্যেই অ্যাসিড ক্ষার থাকতে পারে। তো এখানে আমরা বলবো অ্যামোনিয়া হচ্ছে বেস আর BF3 হচ্ছে অ্যাসিড। আশা করি তোমরা লুইস অ্যাসিড বিষয়টা বুঝতে পেরেছ। লুইস অ্যাসিড থেকে খুব বেশি MCQ আসে বা কোশ্চেন আসে এরকম না, বাট বুঝে রাখাটা অবশ্যই জরুরি। আচ্ছা, যেমন তুমি এখানে দেখো, আচ্ছা এটা তো আমরা ক্ষারের এক্সপ্লেনেশন দিলাম আর কি। এখানে দেখো যে তোমার যে মুক্ত ইলেকট্রনটা যে দান করে ফেলতেছে সেই কিন্তু এখানে ক্ষার হয়, তাই না? মানে যে ইলেকট্রন ডোনেট করবে সে ক্ষার, যে ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে অ্যাসিড। আচ্ছা, লুইস খাজের কিছু মতবাদের বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হয়েছে আর কি। তো এখন এখানে জটিল আয়নের যে অবস্থান্তর আয়নসমূহ গঠিত হয় সেই ক্ষেত্রে লুইস অ্যাসিডের লিগ্যান্ড সমূহ সাধারণত লুইস ক্ষার হিসেবে আচরণ করে, এবং যেই ক্যাটায়নটা থাকে সে অ্যাসিড হিসেবে আচরণ করে। কারণ কি খেয়াল করো, তোমার এই যে তুমি যদি এই যৌগটা দেখো, আয়রন হেক্সাসায়ানোফেরেট টাইপের একটা যৌগ হবে, মানে জটিল আয়ন হবে আর কি। এখানে আমরা কি বলতেছি, আমরা এখানে বলতেছি সেটা হচ্ছে যে লুইস অ্যাসিড হয় হচ্ছে ক্যাটায়নগুলো, আর লিগ্যান্ড সমূহ হয় হচ্ছে লুইস ক্ষার। কিভাবে? কারণ এই প্রত্যেকে কিন্তু ইলেকট্রন ডোনেট করতেছে, আর যে ডোনেটিং সে হচ্ছে ক্ষার আমরা জানি, আর যে ইলেকট্রনগুলো গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড। তো আমরা খুব নিঃসন্দেহে বলতে পারি এই ক্যাটায়ন হচ্ছে অ্যাসিড। সেই ওয়েতে তুমি যদি এখানে দেখো, এখানে হচ্ছে নিকেল টেট্রা মনোক্সাইড এই টাইপের একটা যৌগ হবে, বা নিকেল টেট্রা কার্বনিলও বলা হয়, মানে CO যখন যৌগের ভিতরে থাকে তখন কার্বনিল হিসেবে থাকে। এটা কিন্তু যৌগ, খেয়াল রাখতে, এটা কিন্তু আয়ন নয়। হ্যাঁ, এটা দেখো এখানে চার্জ আছে, এখানে কিন্তু কোনো চার্জ নেই। আচ্ছা, এটা sp3 সংকরায়ন, অনেকে জানতে চাইতে পারো। আচ্ছা যাক, সংকরায়ন আমরা অন্যদিন অলরেডি আলোচনা করেছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই কার্বন মনোক্সাইড কিন্তু এখানে ক্ষার, তাই না? আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা, আর এখানে নিকেল হচ্ছে এখানে অ্যাসিড। আশা করি লুইসের বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো।
তো আমি কমেন্ট চেক করছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো আমরা পড়তে পড়তে একদম চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি, যেখানে হচ্ছে আমাদের পানি সম্পর্কে কিছু বলা হয়েছে আর কি। এই জিনিসগুলো একদম রিডিং পড়ার মতো, তো জাস্ট করে আমি পড়ে চলে যাচ্ছি আর কি। দেখো, মিঠা পানির উৎসের গুরুত্ব, এই বিষয়গুলো যে বলি এগুলো হচ্ছে লাস্টের দিকে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। পানি হচ্ছে মানে তোমার নবায়নযোগ্য শক্তি, সো এই বিষয়, এবং পৃথিবীতে যে পরিমাণ পানি আছে তার ম্যাক্সিমাম সমুদ্রের পানি, তো আমরা খাওয়ার পানি হচ্ছে প্রায় 2.5% থাকে, এই কথাগুলো এখানে অ্যাড করা হয়েছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাবো পানির বিশুদ্ধতার মানদণ্ডে। আচ্ছা, এখন আমাদের পানির বিশুদ্ধতা বের করার জন্য আমাদের বেশ কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হয়। তার মধ্যে আমরা যে সকল অ্যাপ্লাই করি সেগুলো হচ্ছে মানে যেগুলো আমাদের বইয়ে আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা। একটা হচ্ছে পানির ক্ষরতা, একটা হচ্ছে স্থায়ী পানির ক্ষরতা, এটা হচ্ছে ক্লাস 9-10 অলরেডি পড়ে আসছো। স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। আচ্ছা, পানির পিএইচ, অর্থাৎ পানির পিএইচ সাধারণত 4.5 থেকে 9.5 ভিতরে যদি থাকে বা এর বাইরে চলে যায় তখন এটা ক্ষতিকর হয়। সো আমরা পানির পিএইচ দিয়েও পানি কি ভালো আছে কিনা সেটা জানতে পারি। আমরা পানিতে যতটুকু অক্সিজেন দ্রবীভূত থাকার কথা বা ডিজলভড অক্সিজেন, সেটার পরিমাণ থেকেও আমরা পানিটা বিশুদ্ধ কিনা জানতে পারি। সাপোজ 100 ml পানিতে প্রায় 300 ml অক্সিজেন দ্রবীভূত অবস্থা থাকার কথা, তুমি দেখতে পাচ্ছ এখানে 100 ml এর মধ্যে মাত্র 150 ml আছে, তার মানে কিন্তু 50% কম। বুঝতে হবে পানিটা দূষিত, এখন অক্সিজেনের পরিমাণটা বাড়াতে হবে। তো এভাবে আমরা ডিজলভড অক্সিজেনের মাধ্যমেও পানির বিশুদ্ধতা যাচাই করতে পারি। আর কিছু আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ হচ্ছে তোমার অবশ্যই পানির ভিতরে কিছু বায়োলজিক্যাল কম্পোনেন্ট থাকে, পার্টিকেল থাকে, যেমন শৈবাল থেকে আর অনেক কিছু। তো এরা যখন তোমার বেশি পরিমাণ অক্সিজেন খরচ করতে থাকে, বা যখন বিভিন্ন কেমিক্যাল থাকে যেটা হচ্ছে তোমার জারিত হতে বা নষ্ট হওয়ার জন্য অক্সিজেন ব্যবহার করে, সেই অক্সিজেনটা যদি অত্যধিক মাত্রায় ব্যবহার করে ফেলে তাহলে কিন্তু পানিটা বিশুদ্ধ থাকবে না। এই জন্য আমাদের স্ট্যান্ডার্ড সিওডি বা বিওডির যে ভ্যালু, তার থেকে যদি আমরা দেখি পানিতে কম বেশি হচ্ছে, সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো পানিটা বিশুদ্ধ কিনা। সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। বাকি তোমার মোট দ্রবীভূত কঠিন পদার্থ টিডিএস, সেটা খুব বেশি তোমাদের ইম্পর্টেন্ট না। তোমরা এমসিকিউর জন্য মনে রাখতে পারো টিডিএস এর ফুল মিনিং হচ্ছে টোটাল ডিজলভড সলিডস, অর্থাৎ তোমার পানিতে কি পরিমাণ সলিড দ্রবীভূত অবস্থায় আছে বা জমা হয়ে আছে সেটা অনুসারে কিন্তু আমরা একটা রেঞ্জ আইডিয়া করতে পারি পানিটা বিশুদ্ধ কিনা। তো আমরা হচ্ছে বিস্তারিত প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে পানির ক্ষরতা। আচ্ছা, একটা পানি আসলে ক্ষর পানি কিনা সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, ক্ষর পানি মানে কি আসলে? ক্ষর পানি মানে হচ্ছে হার্ড পানি। আচ্ছা, হার্ড তো আবার হচ্ছে অনেকে বুঝবে না, কঠিন না কিন্তু আবার, ঠিক আছে। ক্ষরতা এটা মানে হচ্ছে হার্ডনেস। এখন পানিতে ক্ষরতা থাকলে সমস্যা কি হয়? সমস্যা যেমন হচ্ছে কাপড় পরিষ্কার করা যায় না ঠিক মতো, এটা একটা মেইন কারণ হইতে পারে। আরও অনেক ধরনের কারণ থাকে, তো এটা একটা মানে মেইন কজ, ঠিক আছে। যে পানিতে যদি ক্ষরতা থাকে সেক্ষেত্রে ওই পানি দিয়ে তুমি যত দ্রুত কাপড় পরিষ্কার করতে পারবে অন্য বিশুদ্ধ পানি দিয়ে তার থেকে বেশি দ্রুত পানি পরিষ্কার করতে মানে কাপড় পরিষ্কার করতে পারবে। আচ্ছা, এখন এই পানির ক্ষরতার মধ্যে কি কি বলে দিছে দেখো। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, এই 4টা ধাতুর কার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ যদি থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে ক্ষর লবণ বলবো, এবং পানিতে থাকলে সেই পানিটাকে আমরা ক্ষর পানি বলবো। অর্থাৎ আমি বিষয়টা এখানে একটু বলে দিচ্ছি। ক্যালসিয়াম মানে এভাবে মনে রাখতে পারো, ক্যালম্যাগফি। হ্যাঁ, তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের, অ্যালুমিনিয়াম আসলে সবসময় থাকতে হবে এটা জরুরি না। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের যদি বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড আর হচ্ছে আর তো নেই, এই লবণগুলো যদি থাকে তখন আমরা বলবো উক্ত পানিটি ক্ষর লবণযুক্ত পানি, অর্থাৎ পানিতে ক্ষরতা বিদ্যমান। এখন তুমি কিভাবে এই ক্ষরতাটা দূর করতে পারো সেই প্রসেসগুলো হচ্ছে একটা অস্থায়ী ক্ষরতা দূরীকরণ আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা দূরীকরণ, ঠিক আছে। তো অস্থায়ী ক্ষর কোনটা? যদি পানির মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের বাইকার্বনেট লবণ থাকে তখন এটাকে আমরা বলবো অস্থায়ী ক্ষর পানি বা ক্ষরতাটা হচ্ছে অস্থায়ী। আর যদি সালফেট ক্লোরাইড থাকে তো বুঝতে হবে এটা হচ্ছে স্থায়ী ক্ষর। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু বিক্রিয়া করে সরাসরি আমাদেরকে এটাকে সরাতে হবে। আচ্ছা, প্রথমে আমরা অস্থায়ী ক্ষরতা একটু দেখি। আমি তো অলরেডি বলে দিতে হবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের যদি বাইকার্বনেট লবণ থাকে সেটাকে বলা হয় অস্থায়ী ক্ষর লবণ, এবং এই ক্ষরতাটাকে বলা হয় অস্থায়ী ক্ষরতা। আর স্থায়ী ক্ষরতা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের যদি ক্লোরাইড, সালফেট লবণ থাকে। আচ্ছা, ভালো কথা। এবার আমরা একটু দেখবো যে কিভাবে ক্ষরতাটাকে আমরা দূর করতে পারি।
যদি অস্থায়ী ক্ষরতা থাকে সেক্ষেত্রে তুমি জাস্ট দীর্ঘ সময় যদি একটু তাপমাত্রা প্রয়োগ করো, খুব সহজেই কিন্তু তুমি সেই অস্থায়ী ক্ষরতাটা দূর করতে পারে। সো আমাদের সিস্টেমটা কি, অস্থায়ী ক্ষরতা দূরীকরণ ক্ষেত্রে হচ্ছে তাপ বাড়ানো, ঠিক আছে। আচ্ছা, তাপ বাড়ানো বলতে হচ্ছে আমরা তাপমাত্রার পরিবর্তন করে আমরা খুব সহজেই কিন্তু অস্থায়ী ক্ষরতাটা দূর করতে পারি। সো এখানে হিট একটা আইকন দিয়ে দিলাম। তো বাইকার্বনেট কোনো যৌগকে যদি তাপ দাও তাহলে সেটা কার্বনেট লবণে পরিণত হবে এবং পানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেখান থেকে বোঝা যাচ্ছে খুব সহজেই অস্থায়ী ক্ষরতাটা দূর করা যায়, এই জন্য এটাকে অস্থায়ী ক্ষর লবণ বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট এবার আমরা একটু দেখবো স্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা যায়। তো স্থায়ী ক্ষরতা দূর করার প্রসেসটা হচ্ছে তোমার পারমুটিট প্রণালী। সো পারমুটিট পদ্ধতিতে আমাদের যে কাজটা করতে হয়, দেখো তুমি যেটা করবে সোডিয়াম পারমুটিট এই লবণটা ব্যবহার করবে। যেমন মনে করে যে ক্যালসিয়াম ক্লোরাইড, কালার চেঞ্জ করতে হবে, দেখো ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম সালফেটের সাথে তুমি যদি সোডিয়াম পারমুটিটের বিক্রিয়া করো তাহলে কিন্তু খুব সহজে আমাদের কি যৌগ তৈরি হবে, দেখো তো সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে। কিন্তু এটা তো কোনো ক্ষর লবণ নয়। সো যেহেতু ক্ষর লবণ নয়, মানে বলতে পারতেছি আমাদের ক্ষরতাটা দূর হয়ে যাচ্ছে। এখানে পারমুটিট প্রণালীটা এখানে বলে দিছে, সেটা হচ্ছে পারমুটিট হলো পানিতে দ্রবণীয় শোধক সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট। এটা তুমি একটু মনে রাখতে পারো। এটা হচ্ছে তোমার, কোথায় লিখবো, পারমুটিট প্রণালী, এইটা হচ্ছে তোমার সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট, ঠিক আছে, এবং 3 অণু পানি। আচ্ছা, এখানে শোধক মানে হচ্ছে ক্যালাস বোঝাচ্ছে, অর্থাৎ সোডিয়াম অ্যালুমিনো সিলিকেটের যে ক্যালাস আছে সেটা যদি তুমি পানিতে দ্রবণীয় করো তখন সেটা খুব সহজেই তোমার স্থায়ী ক্ষরতাকে দূর করতে পারে। তুমি সরাসরি সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট দিয়ে বিক্রিয়া করতে পারো। আমি যেমন একটু আইডিয়া দেই, সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তো কি হবে খেয়াল করো, আমাদের সোডিয়ামটা জাস্ট এখানে চলে আসবে, অর্থাৎ আসবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অ্যালুমিনো সিলিকেট তৈরি হবে। দ্যাট মিনস হচ্ছে এরকম। আচ্ছা, সো এইভাবে খুব সহজেই তুমি দেখতে পারো যে কোনো ধরনের স্থায়ী ক্ষরতা দূর করা যায় কিসের মাধ্যমে, পারমুটিট প্রণালীর মাধ্যমে। এবং পারমুটিট প্রণালী হচ্ছে তোমার সোডিয়াম অ্যালুমিনো সিলিকেটের জলীয় দ্রবণ, এটাকে বলা হয় পারমুটিট প্রণালী। আশা করি তোমরা ক্ষরতার বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, ক্ষরতা নিয়ে সুন্দর একটা প্রশ্ন করা হয়েছে এখানে, যে ক্যালসিয়াম 2+ আয়নকে ক্যালসিয়াম কার্বন হিসেবে সম্পূর্ণরূপে অধক্ষিপ্ত করতে 200 ml আয়তনের একটি পানির নমুনায় 0.025 মোলার সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হলো। অর্থাৎ তুমি আসলে সোডিয়াম কার্বনেট ব্যবহার করার মাধ্যমেও কিন্তু ক্ষরতা দূর করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে পানির নমুনাটির ক্ষরতা ppm এ বের করো। সো ক্ষরতা আসলে কি বোঝায়? সো ক্ষরতাটা হচ্ছে তোমার এই যে ক্যালসিয়াম লবণটা যে আছে বা ক্যালসিয়াম আয়ন বা বলতে পারো কার্বনের যে আয়ন, এই আয়নের ঘনমাত্রাটাই তোমাকে মেনলি বের করতে হবে। সো আমরা যদি একটু দেখি আমাদের যে কাজটা করা হয়েছিল, ক্যালসিয়াম কার্বনেটটা যদি একটু ভেঙে ফেলি, আমরা পাচ্ছি কার্বনেট আয়ন আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে। আচ্ছা, এইবার এই ক্যালসিয়াম আয়নটা যখন সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে কি তৈরি করতেছে, ক্যালসিয়াম কার্বন না, আবার সিম্পলি তোমার কি তৈরি করতেছে বলো, এখানে তোমার হচ্ছে আবারও কিন্তু সোডিয়াম কার্বনেটই তৈরি করতেছে। তুমি আসলে এখানে যদি একটু সমতা করার চেষ্টা করো বুঝতে পারবে যে মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে মোল নাম্বার অফ কার্বনেট আয়ন এবং এইটাই তোমার সোডিয়াম কার্বনেটের সমান। আচ্ছা, আমরা এখানে একটু সমতা করি। আচ্ছা, এটাকে আমরা একটু চেঞ্জ করব বিক্রিয়াটা। খেয়াল করো, প্রথমে আমরা কি দেখতেছি, ক্যালসিয়াম আয়নকে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে অধক্ষিপ্ত করতে চাচ্ছি আমরা।
তাই না? তো ক্যালসিয়াম আয়নকে আমরা কীভাবে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে সংযোগ করতে পারি, এইটা হচ্ছে আমি এখানে দেখি। আমাদের ছিল হচ্ছে ক্যালসিয়াম আয়ন, সেটাকে কার্বনেট হিসেবে সম্পৃক্ত করার জন্য সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করতে হবে। সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করলে কি আসছে দেখো, 2টা সোডিয়াম আয়ন আসছে আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আসছে, তাই না? আচ্ছা, তো এইবার তুমি ক্যালসিয়াম কার্বনেট যদি ভেঙে ফেলো, পাবা হচ্ছে তোমার ক্যালসিয়াম 2+ আর হচ্ছে কার্বনেট। সো এখান থেকে আমরা আসলে বলতে পারতেছিলাম যে কার্বনেট আয়নের যে ঘনমাত্রা সেটাই ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রা এবং সেটাই তোমার সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মেনলি কোথায়, এই যে দেখো এই দুটো তো সমান, তাই না? তার মানে তুমি ক্যালসিয়ামের ঘনমাত্রা বের করো বা কার্বনেটের ঘনমাত্রা বের করো, একই কথা, কোনো ডিফারেন্স নাই। তাহলে আমরা সেটাই করব। এখানে পানির নমুনার ঘনত্ব যদি বের করতে চাই, আচ্ছা আমরা লিখি মোল নাম্বার অফ সোডিয়াম কার্বনেট ইকুয়ালস টু মোল নাম্বার অফ ক্যালসিয়াম 2+। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কি বলেছে, 5 ml ইন্টু 0.05, ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে SD করে দিলাম। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্যালসিয়ামের ক্ষেত্রে কি বলেছে, 200 ml ব্যবহার করেছি আমরা, তাই না? সো 200 ইন্টু S। এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ক্যালসিয়ামের ক্ষরতা বের করতে পারি। আচ্ছা, কি বলতেছে তোমরা, দেখি কত আসে। আসছে তোমার S ইকুয়ালস টু 6.25 ইন্টু 10⁻⁻⁴ মোলার। কিন্তু আমরা জানি যে ppm এর সূত্র হচ্ছে 1000 ইন্টু SM, তাই না? তো এখন খেয়াল করো, আমাদের কিন্তু পানির ক্ষরতা বের করতে বলছে। সেক্ষেত্রে তুমি আসলে এখানে M বা আণবিক ভর কার ব্যবহার করবে, অবশ্যই তোমাকে ক্যালসিয়াম কার্বনেটের ব্যবহার করতে হবে। আমরা সেটাই করবো এখানে। 1000 ইন্টু 6.25 ইন্টু 10⁻⁻⁴ ক্যালসিয়াম কার্বনেটের কত আসছে, ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে আমাদের, এটা আমি লিখে রাখি, সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট এর ভর, ঠিক আছে, 100। তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 62.5 ppm। আশা করি তোমরা ppm কিভাবে বের করতে হয় এই সূত্রটা দিয়ে এটা বুঝেছো। তো ppm এর সূত্রটা যারা জানো না, এটাও মনে রাখতে পারো যে ppm এর সূত্র হচ্ছে 1000 sm। তার মানে তোমার অবশ্যই ঘনমাত্রাটা জানা থাকতে হবে। আচ্ছা, তো আমরা ppm এর ম্যাথ দেখে ফেললাম, তাই না? এবার তো নেক্সটে যাই আমরা। আচ্ছা, pH খেয়াল করো, মাছ সহ বিভিন্ন জলীয় প্রাণীর ক্ষেত্রে বসবাসের উপযোগী পানির পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5। কিন্তু কোনো কারণে পিএইচ এর রেঞ্জ, ঠিক আছে, ডেঞ্জারাস জোন, আমরা রিস্ক জোন যেটা বলি, যদি পিএইচ এর মান 4.5 থেকে কম অথবা পিএইচ এর মান 9.5 থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে সেটা কিন্তু প্রাণঘাতী হয়, ঠিক আছে, যে কোনো জলজ প্রাণী মারা যাবে। এবং স্ট্যান্ডার্ড পয়েন্ট হচ্ছে 6.5 থেকে 8.5 এর মধ্যে, মানে এর কমও না বেশিও হওয়া যাবে না। অর্থাৎ পানি তুমি হচ্ছে খুব সহজেই পানির পিএইচ মিটার দিয়ে মেপে কিন্তু বলে দিতে পারবা যে এই পানিটা বিশুদ্ধ কিনা। আমরা ডিজলভড অক্সিজেনে চলে যাই। তো ডিজলভড অক্সিজেন হচ্ছে তোমার যে পরিমাণ অক্সিজেন, এই যে দেখো এখানে বলে দিছে, যে পরিমাণ অক্সিজেন পানিতে দ্রবীভূত থাকা প্রয়োজন সেটা হচ্ছে ডিজলভড অক্সিজেন। এবং ডিজলভড অক্সিজেনের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে, 9 ppm, ঠিক আছে। কিন্তু বেঁচে থাকার জন্য অ্যাটলিস্ট 5 ppm ডিজলভড অক্সিজেন থাকতে হবে। এটা আশা করি তোমরা বুঝেছো। 5 ppm মানে হচ্ছে তোমার 5 গ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে প্রায় 5 গ্রাম অক্সিজেন থাকতে হবে।
তা আমরা ডিও বা ডিজলভড অক্সিজেনের একটা ম্যাথ দেখি। এখানে বলেছে যে কোনো জলাশয় থেকে সংগৃহীত পানির 1 লিটার আয়তনের একটি নমুনায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করার উদ্দেশ্যে 100 ml নিয়ে তাতে কিছু আয়োডাইড লবণ যোগ করা হলো। আচ্ছা, সো এখানে আয়োডাইড লবণ যদি আমি বলে থাকি, তো আমাদের আয়োডাইড লবণ যোগ করার পর বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে তোমার 0.0114 মোলার ঘনমাত্রার হিজিবিজি অনেকগুলো কথা বলছে। তো এখন খেয়াল করো, আমাদের কিন্তু সোডিয়াম থায়োসালফেটের ইনফরমেশনগুলো দেওয়া আছে, তাই না? ইনফরমেশন বলতে হচ্ছে তোমার এস দেওয়া আছে আর হচ্ছে তোমার ভি দেওয়া আছে। সো আমি একটা জিনিস বলে রাখি, তোমাদের বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া হয়। এখানে হচ্ছে আমরা এটাকে বলা হয় হচ্ছে তোমার যে আয়োডোমিথি, আয়োডিমিথি, এই বিষয়গুলো তোমরা ক্লিয়ারলি পড়বে পরবর্তীতে। ম্যাথটা বুঝো নাই? কে বুঝো নাই ম্যাথটা? আচ্ছা, কোন ম্যাথটা বুঝো নাই আমাকে একটু বলো। অলরেডি তো একটা ম্যাথ চলতেছে। তো দেখো, পানির ডিও বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের একটু তুল্য সংখ্যার বিষয়টা মাথায় রাখতে হবে। দেখো, অলরেডি সোডিয়াম থায়োসালফেট বলে দিচ্ছে, আমাদের বের করতে হবে কি? অক্সিজেন বের করতে হবে না? আমরা যেটা লিখবো, মোল নাম্বার অফ সোডিয়াম থায়োসালফেট ইন্টু তুল্য সংখ্যা অফ সোডিয়াম থায়োসালফেট ইকুয়ালস টু মোল নাম্বার অফ অক্সিজেন ইন্টু তুল্য সংখ্যা অফ অক্সিজেন। আচ্ছা, এখন তোমাদের একটু জানতে হবে যে থায়োসালফেটের তুল্য সংখ্যাটা কত। কিভাবে জানবো আমরা? খেয়াল করো, থায়োসালফেট যখন ভেঙে যায়, ভেঙে কিন্তু তৈরি করে তোমার একটা হচ্ছে থায়োসালফেট আর একটা হচ্ছে তোমার কি বলে এটাকে, তোমার টেট্রা। আচ্ছা, এটার নামটা তো আমরা বলতেছি, দাঁড়াও। হ্যাঁ, এটার নামটা হচ্ছে তোমার টেট্রা থায়োনেট। হ্যাঁ, টেট্রা থায়োনেট, আর এটা হচ্ছে থায়োসালফেট। সো এখন খেয়াল করো, তুমি এখানে কিভাবে তুল্য সংখ্যাটা বের করবে। তুমি যদি এর জারণ মান বের করো, এটা আসবে অবশ্যই 2.5 আর এর জারণ মান হচ্ছে 2। তো তার মানে এখানে ডিফারেন্স কত? ডিফারেন্স কিন্তু হচ্ছে 0.5। কিন্তু কয়টার জন্য ডিফারেন্স? একটার জন্য যদি 0.5 হয়, এখানে টোটাল সালফার আমরা দেখতে পাচ্ছি 2টা, দ্যাট মিনস হচ্ছে 1। তাহলে তোমার সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখানে মূল সংখ্যা বের করতে পারি, S ইন্টু ভি অফ সোডিয়াম থায়োসালফেট। এরপর অক্সিজেনের ক্ষেত্রে যদি খেয়াল করি, অক্সিজেনের তুল্য সংখ্যাটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি যে অক্সিজেন গ্যাস থেকে অক্সাইড যখন তৈরি হয়, একটি অক্সিজেন কিন্তু 2টি ইলেকট্রন ত্যাগ করে। তাহলে 2টি অক্সিজেন কয়টি ইলেকট্রন ত্যাগ করবে, মানে গ্রহণ করবে? টোটাল কিন্তু সে 4টি ইলেকট্রন গ্রহণ করে তোমার 2টি অক্সাইড আয়ন তৈরি হবে। তার মানে এর তুল্য সংখ্যা হচ্ছে 4। হ্যাঁ, তার মানে আমরা লিখবো যে এখানে কিন্তু অলরেডি আমাদের গ্রামে জানতে হবে, দ্যাট মিনস W ডিভাইডেড বাই M ইন্টু 4। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কি করা যায়। এখানে S হচ্ছে তোমার 0.0114 আর ভলিউম অবশ্যই এটাকে তোমার লিটারে নিয়ে নিতে হবে, কারণ আমরা কমপ্লিটলি W বের করতে চাচ্ছি। W অক্সিজেনের জন্য হচ্ছে তোমার 32 ইন্টু 4, তাহলে কাটাকাটি করলে চলে আসে হচ্ছে 8। তাহলে আমরা দেখি অ্যান্সারটা কত আসছে। ঠিক আছে, আমরা কিন্তু তুল্য সংখ্যার মাধ্যমে একটা করলাম, আমাদের আসলে বিক্রিয়া কি হবে না হবে এদের কিচ্ছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। অ্যান্সার আসছে W ইকুয়ালস টু 6.84 মিলিগ্রাম। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। সরি, এখানে হচ্ছে আমরা মিলিগ্রামে করার দরকার নেই, আসলে আমরা যা আসছে সেটাই করে দিচ্ছি, ইন্টু 10⁻⁻⁴ গ্রাম। এখন প্রশ্ন কিন্তু ডিজলভড অক্সিজেন, যেহেতু তুমি ppm এ চাইলে কনভার্ট করতে পারো, বা যেটা আছে সেটা রেখে দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, তো এখানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের অনেক বড় একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সম্পর্কে যদি আমি একটু বলি, আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এই আগে আমরা সূত্রটা দেখি কি করতে হবে। এখানে 1 BOD বা 1 বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে হচ্ছে 1 লিটারে কতটুকু অক্সিজেন দ্রবীভূত হচ্ছে সেটা, অবশ্যই ppm এ কনভার্ট করতে হবে আর কি। তো এটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে যে তোমার জীবন্ত প্রাণী কতটুকু অক্সিজেন ডিমান্ড করতেছে পানিতে সেটা।
সে বেঁচে থাকার জন্য, ওইটাই আমরা আসলে বের করবো এবং দেখবো যে এখানে দেখো অলরেডি সংজ্ঞাটা বলা আছে। আমি কোথা থেকে শুরু করবো, দেখো এখানে কি বলেছে, দেখো তোমার পানিতে জৈব দূষণের কারণে কিছু অণুজীবের উৎপত্তি হয় এবং এই অণুজীবগুলো কিন্তু বেঁচে থাকার জন্য তোমার পানির অক্সিজেনগুলোকে নষ্ট করতে থাকে, ঠিক আছে। এবং এই যে অণুজীবগুলো যে পানির অক্সিজেনকে নষ্ট করতেছে, তার জন্য কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর জন্য কিন্তু তার জীবন বেঁচে রাখা বাঁচিয়ে রাখা অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমরা এখন একটা বিওডির ভ্যালু দেখবো, ভিডিওটা দেখবো যে আসলে উদ্ভিদ এবং প্রাণীর অক্সিজেন বেঁচে থাকার জন্য যতটুকু অক্সিজেন দরকার ততটুকু অক্সিজেন থাকে কিনা। যদি না থাকে তাহলে আমাদের অক্সিজেন পরিবর্তন করতে হবে। এই যে বিষয়গুলো যেহেতু উদ্ভিদ এবং প্রাণীর জন্য হুমকি, তাই এইটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর কি, ঠিক আছে। এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডও থাকে, সেক্ষেত্রে হচ্ছে তোমার কিছু কেমিক্যাল ওয়াস্ট পানিতে থাকে, দেন ওই কেমিক্যালগুলো হচ্ছে নিজেরা ভেঙে যেতে বা জারিত হইতে কিছু অক্সিজেন ব্যবহার করে। সেভাবে ডিপেন্ড করে আমরা হচ্ছে বায়োলজিক্যাল এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডগুলো বের করবো। আচ্ছা, এখানে অনেক কথা বলা আছে, জাস্ট এই কথাগুলো হচ্ছে তুমি একবার রিডিং দিলে বুঝতে পারবে আমাদের কি জানতে হবে আর কি। আমরা সরাসরি হচ্ছে কোথায় যাবো বলো, আমরা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের ক্ষেত্রে আমাদের ওটা দেখতে হবে যে এই যে রেঞ্জ আছে, হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে কত ভ্যালু থাকলে তোমার দূষণ মাত্রা হতে পারে, এটা আমরা একটু দেখবো। খেয়াল করো তোমার বিওডি এর মান পিপিএম যদি খেয়াল করো, যদি 30 থেকে কম হয় দেন কোনো দূষণ নাই, আর 30 থেকে 80-র মধ্যে থাকা মনে হচ্ছে দূষণ মাত্রা হচ্ছে, আর যদি অ্যাবভ 80 হয়ে যায় দ্যাট মিনস হচ্ছে দূষণ মাত্রা অনেক বেশি। তার মানে আমাদের বিওডি দিয়ে কিন্তু খুব সহজে আমরা দূষিত হচ্ছে কিনা পানি সেটা জানতে পারি। আচ্ছা, এবং আমার স্ট্যান্ডার্ড মান হচ্ছে 1 থেকে 3 ppm এর মধ্যে যদি বিওডি থাকে, এটা হচ্ছে একদম কমপ্লিট পারফেক্ট স্ট্যান্ডার্ড মান। যদি 30-এর নিচে থাকে সমস্যা নেই, বাট 1 থেকে 3 মানে হচ্ছে এটা কোনো দূষণ হচ্ছে না এই পানিতে। আচ্ছা, তো বিওডি এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমার ইনিশিয়ালি অক্সিজেন ডিমান্ড কত ছিল, ফাইনালি অক্সিজেন ডিমান্ড কত ছিল, সেই দুইটার ডিফারেন্সকে তোমার ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করে দিতে হবে। সো আবার এখন ডাইলিউশন ফ্যাক্টরটা কি জিনিস? ডাইলিউশন ফ্যাক্টরটা হচ্ছে তোমার ওয়াস্ট ওয়াটার এবং ডাইলিউশন ওয়াটারের আয়তনের সাথে তোমার ওয়াস্ট ওয়াটারের যে রেশিওটা, সো এটা এখন বোঝার দরকার নেই, এটা হচ্ছে আমরা ম্যাথ যখন করবো তখন বিষয়টা আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা একটু ম্যাপটা দেখি। দেখো বলেছে কোনো জলাশয় থেকে সংগৃহীত পানির 1 লিটার আয়তনের একটি নমুনায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করার জন্য 100 ml নিয়ে তাতে কিছু আয়োডাইড লবণ যোগ করা হলো। আচ্ছা, অনেক কিছু বলেছে, আমাদের মূল কথা হচ্ছে কতটুকু নেওয়া হয়েছে বলো, 100 ml। আচ্ছা, যোগ করার পর বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে সোডিয়াম থায়োসালফেটের একটা নির্দিষ্ট পরিমাণ তারা বলে দিচ্ছে। আচ্ছা, এটা তো এই ম্যাথটা তো আমরা করলাম, এটা তো বিওর ম্যাথ, আমরা এটা না, আমরা হচ্ছে বিওডির ম্যাথটা করবো। সেম জিনিস বেশ কয়েকবার টাইপিং হয়ে গেছে আর কি। আচ্ছা, এখানে একটু প্রশ্নটা খেয়াল করো, বলেছে 1 লিটার পানি থেকে নমুনা হিসেবে আমরা 50 ml পানি নিলাম, দেন বলেছে সেই এটার সাথে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন যুক্ত করে আয়োডিনকে বিমুক্ত করা হইলো, দেন সোডিয়াম থায়োসালফেটের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ যোগ করা হলো। আচ্ছা, এইটা হচ্ছে আয়োডিমিথি বা আয়োডোমেট্রির যে সিস্টেমটা ছিল সেই বিক্রিয়াটা এখানে আলোচনা করা হচ্ছে আর কি। তো আমাদের আসলে মেইনলি যে কাজটা করতে হবে, যেহেতু বিওডি, দ্যাট মিনস হচ্ছে আমাদের অক্সিজেনের পরিমাণটা বের করতে হবে। সো সেম বিষয়ে আমাদের হচ্ছে এই যে ডিওর ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করেছি সেম সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো প্রথমে একদম শুরুতে ছিল 8 ml সোডিয়াম থায়োসালফেট, বাট পরবর্তীতে 5 দিন পর দেখা গেল 3.4 ml সোডিয়াম থায়োসালফেট লাগতেছে। তার মানে এখানে কিন্তু বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই যে ডিফারেন্সটা, এই যত ml সোডিয়াম থায়োসালফেট কম লাগতেছে সেইটাই কিন্তু আলটিমেটলি তোমার ডি ইনিশিয়াল আর ডি ফাইনালের অ্যান্সার, ঠিক আছে। এখন আমাদের কিন্তু কি করতে হবে খেয়াল করো, অক্সিজেনের ডিমান্ড বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে লিখব, আমরা জানি তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা অফ সোডিয়াম থায়োসালফেট ইকুয়ালস টু তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা অফ অক্সিজেন, তাই না? এখন খেয়াল করো আমরা এটা কিভাবে বের করতে পারি। 1 তুল্য সংখ্যা তো 1, এখন এখানে ঘনমাত্রাটা নিঃসন্দেহে কিন্তু আমাদের জানা আছে, ঘনমাত্রাটা হচ্ছে তোমার 0.0114। আচ্ছা, মোল সংখ্যার সূত্র কিন্তু এসভি, তাই না? বাট এইখানে ভলিউমটা কত হবে খেয়াল করো, ভলিউমটা হচ্ছে মেইনলি প্রথমে লাগছে হচ্ছে কোথায় লেখা, আমরা কি অন্য কোশ্চেনে চলে আসলাম? আচ্ছা দাঁড়াও, এটা অন্য কোশ্চেনে চলে আসছে, পেজটা আমাদের কেটে দেওয়া দরকার।
আচ্ছা, এখন দেখো এখানে আমরা এইবার একটু সলভ করি। আমরা তো এই জিনিসটা জানি নিঃসন্দেহে, কোনো ঝামেলা নাই। এখানে বলেছে দেখো প্রথমে লাগতেছিল হচ্ছে 8 ml, এবার লাগতেছে কত 3.4 ml। তো প্রথমে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ছিল ধরে নিচ্ছে 8 ml, পরবর্তীতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কত 3.4 না। এখন আমাদের এই দুটো ডিফারেন্সটা বের করতে হবে, ডিফারেন্সটা বের করে এখানে ভলিউমে বসাইতে হবে। সো এই ভলিউমটা হচ্ছে তোমার ভি ইনিশিয়াল মাইনাস ভি ফাইনাল অক্সিজেন ডিমান্ড, দ্যাট মিনস হচ্ছে 8 মাইনাস 3.4, তাহলে কত আসছে 4.6 ml। তো জাস্ট এই ইনফরমেশনটা তুমি সোডিয়াম থায়োসালফেটের এখানে বসিয়ে দিবে, তাহলে কত আসছে 4.6। এখন খেয়াল করো আমাদের কিন্তু গ্রামে বের করতে বলছে, তুমি চাইলে ঘনমাত্রা বের করতে পারো, যেহেতু পিপিএম এ বের করাটাই বেস্ট। সো আমরা এটা ঘনমাত্রায় বের করবো। ইন দ্যাট কেস আমরা যেটা করব, এখানে তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 4 ইন্টু সেটা লেখা দেরিতে হচ্ছে আর কি, এস ইন্টু ভি। এখন দেখো আসলে ভিটা কত, আমাদের ভি জানার জন্য আমাদের হচ্ছে এই অক্সিজেন যেহেতু পানিতে ছিল, তাই আমাদের 50 ml নিতে হবে না। তো 50 ml নিলে কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারি। যাই হোক, আমি আসলে ডব্লিউ দিয়েও করতে পারতাম চাইলে, সমস্যা নেই, আমরা এখানে করতেছি। এটা আমরা ডব্লিউ দিয়েই করি, এটাই বেটার। 32। তাহলে আমরা দেখি আসলে আমাদের ডব্লিউটা কত আসছে। আচ্ছা 41952, বাট খেয়াল করো আমাদের কিন্তু নমুনা ছিল 50 ml, তাই না? সো এই যে ডব্লিউটা আসছে সেটা কিন্তু 50 ml এর জন্য আসছে। এবার আমাদের 1 লিটারের জন্য নমুনাটা বের করতে হবে। সো তুমি জাস্ট ঐকিক নিয়মে কিন্তু করে ফেলতে পারো, বা নমুনাটা 1 লিটারের জন্য কত আসছে। সো আমি নমুনাটা 1 লিটারের জন্য একটু বের করি, দেখি কত আসে। দেখো এখান থেকে আমরা একটু লিখে ফেলবো, সেটা হচ্ছে 50 ml অক্সিজেন থাকে হচ্ছে তোমার 4.1925 গ্রাম। ওভারঅল আমাদের 1000 ml থাকবে অক্সিজেন, যেহেতু 1000 বের করে ফেলছো না, এটা কিন্তু 1 লিটার, তো এটাই তোমার পিপিএম হয়ে যাচ্ছে। সো অ্যান্সারটা হচ্ছে তোমার 8.3904 ppm। আশা করি তোমরা অ্যান্সারটা পেয়েছো যে কীভাবে আমাদের এই বিওটিটা নির্ণয় করতে হয়। সহজ কথা, তোমার সোডিয়াম থায়োসালফেটের সাথে তোমার অক্সিজেনের তুল্য সংখ্যা মোল সংখ্যার এই রেশিওটা জানতে হবে, তাহলে খুব সহজেই তুমি ম্যাথটা করতে পারবে। ওকে, এবার হচ্ছে আমরা কোশ্চেনে চলে আসি। দেখো ফার্স্ট কোশ্চেনে চলে আসছে বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক কত। তো ক্ষারক বের করার ক্ষেত্রে আমাদের কী করতে হয় বলো তো, H+ বিয়োগ করে দিতে হয় না? তো যদি বিয়োগ করো তাহলে হচ্ছে তোমার আসবে হচ্ছে কার্বনেট 2-, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে, সরি এখানে কোশ্চেনে একটু ঝামেলা করা হয়েছে আর কি, অনুবন্ধী ক্ষারক না, আমি এটা ঠিক করে দিচ্ছি, তোমার কার্বনেট 2-, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে এসটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস ভ্যালু কত। এটা তো খুব ইজিলি বের করা যায়। তো CRMS = √3RT/m। হ্যাঁ, তো এসটিপির ক্ষেত্রে টি কত বলো? এসটিপির ক্ষেত্রে 2 হচ্ছে 273। সো 273 এর জন্য আমরা একটু বের করবো। এই যে এটা ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যা নিচের কোনটি হাইড্রোক্সাইড আয়নের অনুবন্ধী অ্যাসিড। সো অনুবন্ধী অ্যাসিড মানে হচ্ছে তোমার সিম্পলি H+ যোগ করে দিতে হবে, অ্যান্সার হচ্ছে পানি। নেক্সট, লুকাস বিকারকে কোনটি লুকাস বিকারক ব্যবহৃত হয় কোথায় কোথায়? আচ্ছা এটা জৈব যৌগের কোশ্চেন, এইটা এখানে না। আচ্ছা ঠিক আছে। তো এবার দেখো উদ্দীপকের এ গ্যাসের একটি অণুর গড় গতি শক্তি কিভাবে বের করবো আমরা? আমি আগেই বলে দিছিলাম, EK বার ইকুয়াল টু হচ্ছে তোমার
3/2 NKT, ঠিক আছে। তো এই গ্যাসের ক্ষেত্রে তুমি কিভাবে করবে দেখো, 3/2 n কত 0.25, কে এর ভ্যালু আমরা জানি 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু টেম্পারেচার হচ্ছে তোমার 1200 কেলভিন। সিম্পলি অ্যান্সারটা বসে তুমি যদি ইনফরমেশনটা বসাও খুব সহজে অ্যান্সার চলে আসবে। আমি কিন্তু ক্লাসের শেষের দিকে তোমাদের প্রশ্ন থাকলে কিন্তু বলতে পারো। আচ্ছা, এসটিভিতে সি গ্যাসটির আরএমএস ব্যাক কত? আচ্ছা, সি গ্যাস, এই সি গ্যাস কোনটা তোমরা যদি জেডের মানে সংকোচনশীল গুণাঙ্কটা বুঝো, যদিও সেটা পড়ানো হয় নাই, তারপর আমি একটু বলে দিচ্ছি। জেড ইকুয়ালস টু PV/nRT-তে যে সকল গ্রাফগুলো এরকম বাঁকা হয়ে উপরের দিকে যায় এগুলো সাধারণত হাইড্রোজেন এবং হিলিয়াম হয়ে থাকে। আর কারণ হচ্ছে এদের সংকট তাপমাত্রাটা অনেক কম, একদম নেগেটিভ দিকে তোমার হচ্ছে প্রায় -400 বা -300 হয়ে থাকে। তো এরকম যখন হয়, এত নিম্ন তাপমাত্রা যেহেতু সংকট তাপমাত্রা, তাই এরা একটু নিচেতে বা এদের সংকোচনশীলতাটা আস্তে আস্তে কমে যায়, হঠাৎ করে তারপর বেড়ে যায়। দ্যাট মিনস এটা হাইড্রোজেন বা হিলিয়াম বলতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সি গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন দিতে হয়, সিম্পলি তুমি কি করবা দেখো, সি ইকুয়ালস টু √3RT/m। সো হাইড্রোজেনের জন্য হচ্ছে, যেহেতু আমরা জানি হাইড্রোজেনের গ্যাসে 2, সো 2 × 10⁻³ আর টি এর জন্য হচ্ছে তোমার 273 বসিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে। এটা তো খুব সহজ, তাই না? কত তাপমাত্রা উত্তর গ্যাসে বর্গমূল প্রতি সেকেন্ডে। আচ্ছা, তো সিম্পলি এখানে তোমাদের যে সূত্রটা ছিল সিআরএমএস এর ভ্যালু 3RT/m, এখান থেকে তোমার টেম্পারেচারটা বের করতে হবে, ঠিক আছে, আর কঠিন কিছু না। এখানে কত তাপমাত্রা, এবারও টেম্পারেচার বের করতে হবে। ক্লোরিন গ্যাসের আরএমএস ভ্যালু তাপমাত্রায়, এখানে যেটা করতে হবে তোমার সি অফ ক্লোরিন গ্যাস ইকুয়ালস টু সি অফ কার্বন ডাইঅক্সাইড করতে হবে, যেখানে তোমার ক্লোরিন গ্যাসের টেম্পারেচারটা বলে দিছে, বাট সরি তোমার হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাসের টেম্পারেচারটা আমরা জানি না, বাট কার্বন ডাইঅক্সাইডের টেম্পারেচারটা আমরা জানি। কত সেটা? -91.43 ডিগ্রি। সিম্পলি তুমি এটাকে কেলভিনে কনভার্ট করো, তারপর এখানে কিন্তু বসাই দিলে আমরা কার্বন ডাইঅক্সাইডের ভরও জানি, তাই না? কার্বন ডাইঅক্সাইডের ভরও জানি আমরা হচ্ছে তোমার 44 × 10⁻³ কেজি। ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 71 × 10⁻³ কেজি। তো তুমি জাস্ট সিম্পলি অ্যান্সারটা কিন্তু বসাই দিলেই চলে আসবে। আমাদের শর্ত হচ্ছে এটা, ক্লোরিন এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সো এটা আমরা তো কষ্ট করে না করি, এখানে জাস্ট সিম্পলি এইটা আর এটার মধ্যে যে কোনো একটা হবে, বাট যেহেতু এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিছে, তুমি যেভাবে করবে আর কি, সেটা হচ্ছে EK ইকুয়ালস টু 3/2 nRT। হ্যাঁ, এখান থেকে আর বের করতে হবে আর কি। আচ্ছা, এবার বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের গড় বর্গমূল দেওয়া আছে, গ্যাসটি কত? আচ্ছা, তো এটা আসলে কিছুই না, তোমার সিম্পলি সি ইকুয়ালস টু 3/RT/m থেকে এমটা বের করতে হবে, ঠিক আছে। এম বের করে এম এর ভর অনুসারে তোমাকে আন্দাজ করতে হবে কোনটা হইতে পারে, জাস্ট প্রত্যেকটার সাথে মিলিয়ে দেখতে হবে অ্যান্সার কি হয়। আচ্ছা, সো আমরা একদম স্লাইডের শেষে চলে আসছি। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আচ্ছা, সম্ভবত তোমাদের তেমন কোনো প্রশ্ন নাই, তো আমি ক্লাসটা একদম শুরুতে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এসআই ক্রিয়েটস হচ্ছে একটা প্রশ্ন করেছো যে 21 ব্যাচের ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট কবে হতে পারে ঢাকা ইউনিভার্সিটি, বনানী ইউনিভার্সিটি, যেহেতু তোমরা শর্ট কোর্স ইউনিভার্সিটি দিচ্ছ। আচ্ছা, সো এটা আমরা আমাদের সময়ের পরামর্শ অনুসারে বলে, আমাদের সাধারণত এইচএসসির পরে প্রায় 4-5 মাস পর থেকে পরীক্ষাগুলো শুরু হয়ে গেছিলো। তো তোমরা ওভাবে প্রস্তুতি নাও, অ্যাটলিস্ট 3 মাস পর্যন্ত একটা প্রিপারেশন নাও যে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে। এরপর যত বেশি তুমি সময় পাচ্ছ সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। তবে সাধারণত 4 থেকে 5 মাসের মধ্যে পরীক্ষার আমেজটা শুরু হয়ে যায়। এই প্রশ্নটা একদম শুরুতে সম্ভবত এসআই ক্রিয়েটস প্রশ্নটা করেছিল, আশা করি তোমার অ্যান্সারটা তুমি পেয়েছো। আচ্ছা, সো আমরা আজকে এই পর্যন্তই ক্লাস নিলাম। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ।